আলাইকুম। আমি পূর্বের মতোই রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমরা তো বই সবাই পড়ি, কিন্তু যে সবসময় তো আর পুরো লাইন বাই লাইন পুঙ্খানুভাবে পড়া যায় না। তো সেই হিসাব করে আমি যে একটা চ্যাপ্টারের মেন পয়েন্টগুলা সেগুলা উল্লেখ করে দেব। এই চ্যাপ্টারের মানে যে মেন লাইনগুলো যদি আমরা পড়ি, আমাদের পুরা বইটা কভার হয়ে যাবে। আমরা বড়দের মতো তো সব কয়টা লাইন হুবহু পড়বো না, আমরা যেগুলো জাস্ট ইম্পর্টেন্ট সেগুলো পড়বো এমসিকিউ এবং সিকিউর জন্য। তো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে পরমাণু মডেল ও প্রাথমিক ধারণা। তো এখান থেকে এমসিকিউর জন্য সচরাচর বা সবসময় আসে মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং সব সেই অ্যাডমিশন পরীক্ষায় বা আমাদের বোর্ড পরীক্ষায় এখান থেকেই আসলে এমসিকিউ আসে। তো প্রথমে বলা হয়েছে যে 1897 খ্রিস্টাব্দে স্যার জে থমসন ক্যাথোড রশ্মির ওপর পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কারের পর থেকে পরমাণুর গঠন সম্বন্ধে জানার জন্য বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষায় নতুন মাত্রা যোগ দেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন? সেটা হচ্ছে কি ইলেকট্রন আবিষ্কারের মানে কোন রশ্মি, সরি, ক্যাথোড রশ্মির উপর কোন রশ্মির উপর পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কার আবিষ্কার করে? এটা হচ্ছে ক্যাথোড রশ্মির ওপর পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কার করে বা আবিষ্কারের পর থেকে ক্যাথোড রশ্মি থেকে হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা এমসিকিউ। কে আবিষ্কার করে? ইলেকট্রন আবিষ্কার করে হচ্ছে জে থমসন। জে থমসন বা স্যার জে থমসন। এটা হচ্ছে 1897 সালে, মানে সে এটা আবিষ্কার করছে। তারপর হচ্ছে এই যে এখানে দেয়া আছে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে হয়েছে, মানে আবিষ্কার হয়েছে। বহুল পরমাণু মডেল কত সালে আবিষ্কার হয়েছে। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল কত সালে আবিষ্কার হয়েছে। তো এখানে বলা আছে যে রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কৃত হয়েছে 1911 খ্রিস্টাব্দে এটা উপস্থিত। আর বোরের পরমাণু মডেল এটা উপস্থিত হয়েছে কত সালে? 1913 সালে। আর কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে 1924 থেকে 1927 খ্রিস্টাব্দে উপস্থাপিত। এগুলা আমাদের এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে। তারপর হচ্ছে বিজ্ঞানী থমসন প্রস্তাবিত প্লাম পুডিং পরমাণু মডেল। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আসতে পারে, বিজ্ঞানী থমসন প্রস্তাবিত, আচ্ছা, প্লাম পুডিং পরমাণু মডেল কে প্রস্তাব করেন? এই পরমাণু মডেলের যে প্লাম পুডিং পরমাণু মডেলটি কে প্রস্তাব করেন? তো সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে প্লাম পুডিং পরমাণু মডেলটি হচ্ছে যে স্যার জে থমসন প্রস্তাব করেন। আচ্ছা, 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। আচ্ছা, আচ্ছা, একটা এমসিকিউ আসতে পারে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কে করেন, কোন বিজ্ঞানী করেন? রাদারফোর্ড। বা আম, একটা আসতে পারে যে কত সালে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন। তো সেখানে আমাদের লিখতে হবে 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে হিলিয়াম। এখানে দেখো, হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আলফা কণা বলে। আচ্ছা, এটা কিন্তু এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হিলিয়াম পরমাণু হতে ইলেকট্রন বের করে নিলে দুটি ইলেকট্রন, মানে হিলিয়ামে এই থাকে কয়টা ইলেকট্রন? থাকে কয়টা? দুইটাই তো থাকে না, সরি, হিলিয়ামে ইলেকট্রন থাকে হচ্ছে চারটা। হ্যাঁ, চারটে থাকে। তো হিলিয়াম 2 প্লাস, হিলিয়াম 2 প্লাস। তো এটাকে হচ্ছে আমরা বলতে পারি, এটাকে আমরা আলফা কণা বলতে পারি, হিলিয়াম 2 প্লাসকে। আচ্ছা, আলফা কণার বৈশিষ্ট্য কিন্তু জ্ঞানমূলক অনুধাবনমূলক আসে বা এমসিকিউতে আসে। আলফা কণার বৈশিষ্ট্য হচ্ছে আলফা কণার 1 নম্বর হচ্ছে যৌগিক কণা বা কম্পোজিট কণার শ্রেণীভুক্ত। আচ্ছা, আমাদের একটা আছে না যে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। তো আলফা কিন্তু একটা কম্পোজিট কণিকা, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আলফা 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে যে আলফা কণার গতি 1.0 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড হতে
2.5 ইন্টু 10⁻⁷ মিটার পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। তো আমাদের এই সীমা আলফা কণার যে গতির যে একটা সীমা, সেটা আমাদের মনে রাখতে হবে যে 1 আমার সাথে বলো, 1.0 ইন্টু 10⁻⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 ইন্টু 10⁻⁷ মিটার পার সেকেন্ড পর্যন্ত এর গতি হয়ে থাকে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আলফা কণাতে দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে। এই যে হচ্ছে দুটি প্রোটন, আলফা কণাতে এই যে দুটি প্রোটন, দুই দেখছো, এই যে দুটি প্রোটন, আর এটা হচ্ছে আলফা কণাতে দুটি প্রোটন দুটি ইলেকট্রন। আচ্ছা, দুটি ইলেকট্রন কেন বলছে, সরি, দুটি প্রোটন ও দুটি নিউট্রন, হ্যাঁ ঠিক আছে, দুটি প্রোটন ইলেকট্রন কথা উল্লেখ করে নাই, সরি। তাই আলফা কণার ভর সংখ্যা 4, আলফা কণার ভর সংখ্যা কত, 4। তারপর হচ্ছে রাদারফোর্ড পরীক্ষায় ব্যবহৃত উপকরণ, এগুলো আমাদের দেখতে হবে। এক হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা, তেজস্ক্রিয় মৌল হতে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা, তেজস্ক্রিয়, এই যে 1 নম্বর হচ্ছে কি, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা, 2 নম্বর হচ্ছে পাতলা সোনার পাত, যার পুরু হচ্ছে 0.4 মনে রাখতে হবে, 0.0.4, আমাদের এইভাবে মনে রাখতে হবে যে 0 পরে 4 0 4, মানে 4 0 4, বা 0.00004, 4 0 4, এভাবে মনে রাখতে হবে, হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে জিঙ্ক সালফাইড, এই যে সালফাইড অনেক সময় কিন্তু আমাদের এখানে করতে পারে, সালফেট দেয়, তারপর হচ্ছে সালফাইট, এখানে থাকে, মানে আমাদের বিভ্রান্তি সরানোর জন্য। তো আমাদের এইটুকু মনে রাখতে হবে যে সালফাইড, ইড রসের পরে। আচ্ছা, জিঙ্ক সালফাইড, আবরণযুক্ত পর্দা, এই তিনটে উপকরণ ব্যবহার করা হয়। রাদারফোর্ড পরীক্ষায় ব্যবহৃত উপকরণ হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা, পাতলা, এই যে আমিও মুখস্থ করতেছি, পাতলা সোনার পাত, 0.00004, মানে 0.404 বা 4 0 4 সেন্টিমিটার, অনেক সময় কিন্তু এগুলো আবার সেন্টিমিটার থেকে মিটারও আমাদের কনভার্ট করতে পারে, মানে কনভার্ট করে দেয় এমসিকিউর জন্য, তো সেটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে এখানে দেয়া আছে হচ্ছে জিঙ্ক, এই যে এটা দেখো, জিঙ্ক সালফাইড হলো অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। আচ্ছা, একটা মানে এমসিকিউর জন্য আসতে পারে কিভাবে, এমসিকিউতে আসতে পারে যে, আচ্ছা, নিচের কোনটি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, তো সেখানে আমাদের বলতে হবে যে জিঙ্ক সালফাইড হচ্ছে অনুপ্রভা, মানে বলতে হবে, বা আমাদের এমসিকিউতে মার্ক করতে হবে যে জিঙ্ক সালফাইড হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এখানে আবার বলা হচ্ছে দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে, এই যে জিঙ্ক সালফাইড কি করে, সরি, জিঙ্ক সালফাইড হচ্ছে দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে, দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে। তারা প্রায়, এবার আমরা পর্যবেক্ষণে প্রায় 99% আলফা কণা এ সোনার পাত ভেদ করে যায়, মানে এই যে সোনার পাত আলফা কণা যে আমরা রাদারফোর্ড যে বিস্ফোরণ করে, এটা হচ্ছে 99% হলো ভেদ করে যায়, শুধু 1%, মানে 20,000-এর মধ্যে মাত্র একটা হচ্ছে এই সোজাসুজি ফিরে ফিরে আসে, মানে সোজা যায় আবার সোজা ফিরে আসে, বুঝছো, মনে রাখতে হবে এগুলা। তারপর হচ্ছে কি, এই যে এখানে আবার লেখা আছে যে 20,000-এর মধ্যে একটি মাত্র বিপরীত দিকে ফিরে আসে, 20,000-এর মধ্যে কয়টি ফিরে আসে, 20,000-এর মধ্যে মাত্র একটি আলফা কণা ফিরে আসে, বিপরীত দিকে ফিরে আসে, হ্যাঁ, বিপরীত দিকে ফিরে আসে। তারপর তারপরে এখানে বলা আছে কি, আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য। আর এই যে আর একটা আমি স্কিপ করে গেছি বলতে, আবার এই দেখো, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, এরকম একটা এমসিকিউ আসতে পারে যে আলফা কণা, মানে আলফা কণা বেশিরভাগই আলফা কণা, মানে জিঙ্ক সালফাইডের পর্দা ভেদ করে যায় কেন, কারণ হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা বলে এটা জিঙ্ক সালফাইডের পর্দা ভেদ করে, হ্যাঁ। এবার তারপর হচ্ছে ভারী ও ধনাত্মক চার্জযুক্ত পরমাণু এ কেন্দ্রের নিউক্লিয়াস নামকরণ, মানে এই যে ভারী ও ধনাত্মক চার্জ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটাকে হচ্ছে নিউক্লিয়াস বলা হয়েছে, যে ভারী
ধনাত্মক চার্জযুক্ত পরমাণু এই কেন্দ্রকে নিউক্লিয়াস নামকরণ করে। আচ্ছা, আমাদের আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে না যে নিউক্লিয়াস নামকরণ করে কি? তো সেক্ষেত্রে আমরা বলবো যে রাদারফোর্ড হচ্ছে নিউক্লিয়াস নামকরণ করে। এটা দেখো পরমাণু, এটা দেখো পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমগ্র ভর, পরমাণুর ভরের 99.97% মানে থাকে। আচ্ছা, মানে এই যে পুরো পরমাণুর যে ভরটা না, এটা হচ্ছে 99.97% হচ্ছে এই নিউক্লিয়াস, মানে এতটুকু ভর। হ্যাঁ, তারপর হচ্ছে কি ভারী ও এটা তো বলবো আমি, আলফা কণার ইলেকট্রন কণার ভরের চেয়ে সাত, এই যে আর একটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এগুলোর বাইরে আমি বলতেছি 100% এগুলোর বাইরে এমসিকিউ আসবে না, আসবে না, আসবে না। তো দেখো যে আলফা কণার ভর ইলেকট্রন কণার ভরের চেয়ে 7000 গুণ বেশি এবং এটি দ্বিধনাত্মক। আলফা কণা আলফা কণা কণার ভর, আলফা কণার যে ভর সেটা হচ্ছে ইলেকট্রনের ভরের 7000 গুণ বেশি, মানে ইলেকট্রনের ভরের সাথে যদি 7000 গুণ দেই তাহলে আমরা আলফার মানে ভরটা পাবো। আর এটা হচ্ছে আলফা কণা কি, আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক। আলফা কণা কি, আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক। আচ্ছা, এই যে এবার 5 নম্বরে যাবো চলে। পরমাণুর আকার, হাইড্রোজেন পরমাণুর ব্যাস 1 × 10⁻⁸ সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার। একটা প্রশ্ন আসতে পারে না আমাদের যে আচ্ছা হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত? তো আমাদের কিন্তু সেখানে হচ্ছে এই ব্যাসটা সেন্টিমিটার দেওয়া থাকতে পারে বা ন্যানোমিটার দেওয়া থাকতে পারে, তো আমাদের দুটাই মনে রাখতে হবে। তো হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে 1 × 10⁻⁸ সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার। ঠিক আছে। আচ্ছা, এর তুলনায় নিউক্লিয়াসের আকার হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে কি এর আহ, এর তুলনায় নিউক্লিয়াসের আকারও দেওয়া আছে। নিউক্লিয়াসের আকার কত? নিউক্লিয়াসের আকার দেওয়া হচ্ছে তোমার 1 × 10⁻⁻12 থেকে 10⁻30 সেন্টিমিটার। আচ্ছা, আর একটা প্রশ্ন যে নিউক্লিয়াসের আকার কত? নিউক্লিয়াসের আকার হচ্ছে 1 × 10⁻⁻12 থেকে 10⁻⁻13 পর্যন্ত। এ আকারগত সম্পর্ক হলো পরমাণুটি এর নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। দেখছো এটা কি? এটা হচ্ছে বলা আছে যে আকারগত সম্পর্ক হলো পরমাণুর পরমাণুটি এর নিউক্লিয়াসের 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। একটা পরমাণু মানে একটা নিউক্লিয়াস থেকে তার পরমাণুর মানে আকার ব্যাস কত হবে, কত মানে বেশি বড় হবে। তো একটা পরমাণু যদি মানে নিউক্লিয়াসের ব্যাস হবে হচ্ছে, পরমাণুর ব্যাস হবে হচ্ছে নিউক্লিয়াস থেকে 10,000 10,000 থেকে বা 1 লক্ষ গুণ বড়। আমি বুঝাইতে পারতেছি, এটা তোমরা একটু কষ্ট করে বুঝো। হ্যাঁ, মূল বই আসলে কেউ পড়ায় না, তো আমি তোমাদের লাইন বাই লাইন হিসেবে পড়াইতেছি, যেগুলোর বাইরে প্রশ্ন এমসিকিউ প্রশ্ন বোর্ড পরীক্ষায় বা এসে আসবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এবার চলে যাব হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। এই যে আমি একটা লাইনই করে দিই। আচ্ছা, একটা এমসিকিউ আসতে পারে না যে গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান থাকে, এই বস্তুর নাম কি বা এই বস্তু নিচের কোনটি? তো আমরা লিখবো যে এটা নিউক্লিয়াস। আচ্ছা, এমসিকিউ তো আসতে পারে, জ্ঞানমূলকেও তো আসতে পারে যে নিউক্লিয়াস কাকে বলা হয় বা নিউক্লিয়াস কি। তো আমরা এইভাবে বলবো যে গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা যাব কি পরমাণুর বিদ্যুৎ নিরপেক্ষ। এমসিকিউ যে নিচের কোনটি বিদ্যুৎ নিরপেক্ষ, একটা প্রশ্ন আসতে পারে তো নাকি? তো সেক্ষেত্রে আমরা বলবো যে যে বিদ্যুৎ নিরপেক্ষ নিচের কোনটি, সেটা হচ্ছে পরমাণু। মনে রাখতে হবে। নিউক্লিয়ার মডেল বলে। আচ্ছা,
এই যে একটা লাইন দেখো, রাদারফোর্ড পরমাণু মডেল নিউক্লিয়াসের ধারণা আছে বলে একে পরমাণু মডেল বলে। রাদারফোর্ড পরমাণু মডেলকে কি বলা হয়? আচ্ছা, একটা এমসিকিউ প্রশ্ন, মনে এমসিকিউ কি আসতে পারে যে নিচের, আচ্ছা, রাদারফোর্ড পরমাণুর মডেলকে কি কোনটি বলা হয়? নিচের তিন চারটে অপশন দিল, সেখানে বললো যে নিউক্লিয়ার মডেল, বোর মডেল, মানে এক একটা দিল, তো সেখানে আমাদের লিখতে হবে যে রাদারফোর্ড পরমাণু মডেল নিউক্লিয়াসের ধারণা আছে বলে একে পরমাণু নিউক্লিয়ার মডেল বলে। আবার এই যে আরেকটা নাম আছে কিন্তু রাদারফোর্ড পরমাণুর আরেকটা নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল। একটা হচ্ছে নিউক্লিয়ার মডেল আর একটা হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল। তারপরে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা পড়তে হবে। তো তো সৌরমণ্ডলগুলোর গ্রহ, সরি, সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জবিহীন, অথচ পরমাণু মডেল আবর্তনশীল, ইলেকট্রন চার্জ ঋণাত্মক চার্জযুক্ত এবং পরস্পর স্থির বৈদ্যুতিক বল দ্বারা বিকর্ষণ করে। অপরদিকে গ্রহসমূহ মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। সুতরাং গ্রহগুলো একসাথে ইলেকট্রনের তুলনায় সঠিক হয়নি। মানে একটা কি, তোমাকে আমি জাস্ট নিজের মতো করে বোঝাই। মনে করো সৌরজগতের সাথে যে সৌরমণ্ডলের সাথে যে তুলনা করছে, সৌরমণ্ডল তো মনে করো চার্জ নিরপেক্ষ, সৌরমণ্ডল চার্জ নিরপেক্ষ, কিন্তু আমাদের যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তাই সুতরাং আমরা বলতে পারি যে পজিটিভ চার্জের কোনো চার্জিত বস্তুর সাথে চার্জবিহীন বস্তুর তুলনা করা যৌক্তিক না। মানে এটা উদাহরণ তোমাদের বোঝানোর সাপেক্ষে আমি বলতেছি। আচ্ছা, ম্যাক্সওয়েলের দ্বিতীয় নম্বর, ম্যাক্সওয়েলের আলো সম্পর্কীয় তড়িৎ চৌম্বকীয় তত্ত্বানুসারে কোনো চার্জযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগতভাবে শক্তি বিকিরণ করে। মানে যদি চার্জযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে, মানে এই চিত্রটা তুমি দেখো যে কোনো কণা, এই যে চার্জযুক্ত কোনো কণা বৃত্তাকার পথে ঘোরে, তাহলে কি হবে? ধীরে ধীরে কমতে থাকবে, মানে বিকিরণ করবে এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে কমবে, আবর্তন যে চক্রটা এটা ধীরে ধীরে কমতে থাকবে। সুতরাং এক্ষেত্রে কক্ষপথের আবর্তনশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সমূহ ক্রমশ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসের উপর পতিত, মানে এটা আস্তে আস্তে যাইতে একসময় নিউক্লিয়াসের উপর পতিত হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েলের, আচ্ছা, আমাদের এমসিকিউতে কিভাবে আসবে? এমসিকিউতে আসতে পারে এভাবে যে আহ, কোনো বৃত্তাকার পথে, এই যে এখান থেকে দেখো কোনো বৃত্তাকার পথে, আচ্ছা এখানে সরি, এই যে কোনো চার্জযুক্ত, এই যে এখান থেকে কোনো চার্জযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তা আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকবে। এটা হচ্ছে নিচের কোন মডেল, মানে এটা বলতে পারে, বা কোন মডেল বা কার তত্ত্ব। তো এখানে আমাদের ম্যাক্সওয়েলের যে তত্ত্ব, ম্যাক্সওয়েলের যে এটা আছে সেটা আমাদের একটু দাগাইতে হবে। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা মানে স্থায়ী না। হ্যাঁ, আচ্ছা, অস্থায়ী বলার কারণ কি? একটা প্রশ্ন না? মানে রাদারফোর্ড হচ্ছে কি তোমার করে নাই, আকার আকৃতি সম্পর্কে ধারণা দেয় নাই, মানে বিভিন্ন সীমাবদ্ধতা থাকার কারণে এটা হচ্ছে তোমার বলছে অস্থায়ী বলা হয়েছে, অস্থায়ী অবস্থা বলা হয়েছে। আর 3 নম্বর দেখো, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা এ মডেল দিতে পারে না। দেখছো এখানে কি বলছে? হাইড্রোজেন পরমাণু বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু, মানে যে বর্ণালী আছে আমাদের মানে যে কোনো পরমাণু বা সে তো হাইড্রোজেন পরমাণু যে বর্ণালী আছে, বর্ণালী সম্বন্ধে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এই মডেল দিতে পারে, রাদারফোর্ড পরমাণু মডেল দিতে পারে নাই। এগুলো সীমাবদ্ধতা। আবার আর একটা সীমাবদ্ধতা কি, 4 নম্বর, আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা রাদারফোর্ড পরমাণু দেয়া হয়নি। মানে মানে যে পরমাণু যে আকার কেমন, আকৃতি কেমন, সেটা দেয়া হয়নি বা দেয়নি, এটা একটা সীমাবদ্ধতা। আচ্ছা, 5 নম্বর হচ্ছে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিক্রমণ করে তার কোনো উল্লেখ এই মডেল নেই। মানে ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে আবর্তন করে, মানে আমরা তো জানি যে এইভাবে যে একটা আবর্তন করে, যে এইভাবে যে চারপাশে ঘুরতে থাকে, ঘোরে, আবর্তন করে, আবর্তন মানে হচ্ছে ঘোরা। হ্যাঁ,
কিভাবে পরিক্রমণ করে বা এভাবে পরিক্রমণ করে তার কোনো উল্লেখ এ মডেলে দেওয়া হয় নাই। সীমাবদ্ধতা মনে রাখতে হবে, কিন্তু এগুলো আমাদের সিকিউতে আসে গতে বা ঘতে আসতে পারে, যে রাদারফোর্ড এবং আর আছে রাদারফোর্ড মডেল আর বোর মডেল, এটা কোনটা বেশি উন্নত। অবশ্য বোর পরমাণু মডেলটা বেশি উন্নত, সেটা আমরা সামনে গেলে এই যে বোর মডেলে যে এখান থেকে হচ্ছে আমরা জানতে পারবো। আচ্ছা, এই যে এইসব প্রশ্ন কিন্তু আমাদের ভাই আসেই। রাদারফোর্ড তার পরীক্ষায় আলফা কণা ও পর্দায় জিঙ্ক সালফাইড ব্যবহার করলেন কেন? এটা কেন ব্যবহার করছে বলো তো? কেন ব্যবহার করছে? এটা হচ্ছে অনুপ্রভা সৃষ্টি করে হচ্ছে তোমার জিঙ্ক সালফাইড, বুঝছো? আর হচ্ছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তোমরা নিজে নিজে পড়ে নিতে পারবা না। প্রত্যেক পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা গঠিত তার প্রমাণ। কারণ কি প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমরা জানি যে রাদারফোর্ডের ক্ষেত্রে আমরা পাই যে আমরা যে হিলিয়াম নিউক্লিয়াস দ্বিধনাত্মক চার্জটা করি, মানে বিচ্ছুরণ করি বা বিচ্ছুরণ করি, সেক্ষেত্রে হচ্ছে মানে 99% হচ্ছে ভেদ করে চলে যায়, 1% মানে যেখানে মূল কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। আমরা জানি পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, এবং হিলিয়াম দ্বিধনাত্মক চার্জ, যেহেতু ওটা হিলিয়াম দ্বিধনাত্মক চার্জ ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে। আর নিউক্লিয়াস যেহেতু ধনাত্মক, এজন্য হচ্ছে তোমার হিলিয়াম দ্বিধনাত্মক হিলিয়ামকে হচ্ছে তোমার বিকর্ষণ করে, হিলিয়াম দ্বিধনাত্মক চার্জকে বিকর্ষণ করে তোমার পিছের দিকে ছড়ায় দেয় বা ঠেলে দেয় বিপরীত দিকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বুঝতে পারি যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। আচ্ছা ঠিক আছে। বোর বোর মডেল পরমাণু মডেল, আচ্ছা সরি, বোর পরমাণু মডেল ম্যাক্স প্লাঙ্কের ও আইনস্টাইনের সমন্বিত আলো স্পর্শকে বিকিরণ কোয়ান্টাম তত্ত্ব অনুসরণ করে ডেনমার্কের বিজ্ঞানী নিলস বোর 1913 খ্রিস্টাব্দে রাদারফোর্ড পরমাণু মডেল কিছু ত্রুটি দূর করেন। মানে বোর পরমাণু মডেল হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু করছে, মানে ত্রুটি যেগুলো আছে সেগুলো সংশোধন করছে। হ্যাঁ, আচ্ছা, রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেল তিনটি ত্রুটি ধরা পড়ছে, তিনটি ত্রুটি। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে না যে বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কয়টি ত্রুটি শনাক্তকরণ করেছে? সেক্ষেত্রে আমরা বলবো যে তিনটি ত্রুটি শনাক্তকরণ করেছে। তো তিনটি ত্রুটি হচ্ছে কি কি? এক হচ্ছে তোমার ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি। দুই হচ্ছে ইলেকট্রন কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি, মানে আকার তো দেয় নাই, এই যে দুইটা। তিনটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী সৃষ্টি, মানে যে বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে দেখো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এই যে এটা হচ্ছে মেইন সূত্র, যে mvr is equal to nh/2 পাই। তো এখানে হচ্ছে সূত্রটা একটু করে দিছে, ডিটেলস করে দিছে, যে ভরবেগের নির্দিষ্ট এবং তা h/2 পাই অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক হবে। তো আমাদের এটা কিন্তু যে ইসের জন্য সিকিউর জন্য আসতে পারে, যে mvr is equal to nh/2 পাই। প্লাঙ্কের ধ্রুবকের মান এমসিকিউতে আসে, এবং সিকিউতে আমাদের প্রয়োজন হয় 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এটা কি মনে রাখতে হবে? আমার সাথে বলো জাস্ট, 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। আচ্ছা, শক্তি শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা। ইলেকট্রন নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে, তখন এই যে এখান থেকে তখন আলোক শক্তি শোষণ, এবং যখন উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চলে তখন আলোক শক্তির বিকিরণ ঘটে। মানে কি বলছে বলতো? যখন
এই যে উচ্চ শক্তি স্তরের থেকে নিম্ন শক্তি স্তর আসে, তখন হচ্ছে তোমার আলোক শক্তির শোষণ ঘটে। আর সরি, তখন হচ্ছে আলোক শক্তির বিকিরণ ঘটে। আর নিম্ন স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে হচ্ছে আলোক শক্তির তোমার শোষণ ঘটে। নিম্ন থেকে উচ্চ শোষণ, নিম্ন থেকে উচ্চ শোষণ, উচ্চ থেকে নিম্ন বিকিরণ, উচ্চ থেকে নিম্ন বিকিরণ, মনে রাখবা। এই যে আরেকটা আছে এমসিকিউ বা সিকিউর জন্য, যে ডেল ই মানে শক্তির পার্থক্য ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল টু এইচ, হচ্ছে এইচ, এটার নাম জানি কি, সরি আমি এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে ভি, এইচ ভি। তারপর হচ্ছে কি, বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু ও একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলো হিলিয়াম প্লাস লিথিয়াম টু প্লাস বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, একটা কথা তোমাদের বলি, যে বোর পরমাণু মডেল যেগুলো এই করছে, হ্যাঁ, তোমার মানে যে বর্ণালীর ধারণা দিচ্ছে, সে কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালীর ব্যাখ্যা করতে পারবে। মানে একের অধিক, মানে যদি একের অধিক ইলেকট্রন থাকে তাহলে কিন্তু বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না, বুঝছো? উচ্চ ক্ষমতার স্পেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষণ করলে দেখা যায় প্রতিটি বর্ণালী রেখা কয়েকটি সূক্ষ্ম রেখা দিয়ে গঠিত। আচ্ছা, এই যে একটা প্রশ্ন, যে উচ্চ ক্ষমতার স্পেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষণ করলে দেখা যায় প্রতিটি বর্ণালী রেখা কয়েকটি সূক্ষ্ম রেখা দিয়ে গঠিত। আচ্ছা, একটা এমসিকিউ আসতে পারে যে বর্ণালী রেখা কয়েকটি সূক্ষ্ম রেখা দিয়ে গঠিত, এটি কোন যন্ত্র দ্বারা দেখা হয় বা পরীক্ষণ করা হয়? তো সেক্ষেত্রে আমরা বলবো যে সেটা উচ্চ ক্ষমতার স্পেকট্রোস্কোপ। আচ্ছা, তারপর হচ্ছে বোর মডেল। বোর মডেলে পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ দ্বিমাত্রিক সমতুল্য। আচ্ছা, এখন হচ্ছে বোর মডেল বলছে ইলেকট্রনকে কণারূপে গণ্য করা হয়। ইলেকট্রনকে কণারূপে গণ্য করা হয়, ঠিক আছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী, আচ্ছা, অনিশ্চয়তা নীতি কার? হাইজেনবার্গের। এটা কিন্তু এমসিকিউ এর জন্য, যে অনিশ্চয়তা নীতিকে প্রদান করেন হাইজেনবার্গ। অনিশ্চয়তার নীতিকে প্রদান করেন হাইজেনবার্গ। অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে পরমাণুর মধ্যে কোনো একটি ইলেকট্রনের অবস্থা ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যাবে না। মানে ইলেকট্রনের অবস্থান, কোনো একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যাবে না, যেহেতু তার মতে গতিশীল ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, এই যে আরেকটা ব্রগলির মতবাদ, এটা হচ্ছে কি, গতিশীল গতিশীল ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় বৈশিষ্ট্য থাকে। এটা ব্রগলির মতবাদ। আর ব্রগলির মতবাদ। চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে হয়ে পড়ে। এক্ষেত্রে জিম্যান প্রভাব, একে জিম্যান প্রভাব বলে। জিম্যান প্রভাব কাকে বলে? জিম্যান প্রভাব হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত। এই যে ভাই, এটা এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। চুম্বক চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। একে জিম্যান প্রভাব বলে। কতে কিন্তু আসে যে জিম্যান প্রভাব কাকে বলে, হ্যাঁ তোমাদের বলে বলে দিতেছি আমি। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এরূপ ঘটে, একে স্টার্স প্রভাব বলে। সরি, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এইরূপ যদি ঘটে, একে স্টার্স প্রভাব বলে বা স্ট্রাক প্রভাব বলে। তারপর হচ্ছে পরমাণু মডেলের স্থায়িত্ব। আচ্ছা, এখানে এমসিকিউ প্রথমটা এমসিকিউতে বেশি একটা আসে না, হ্যাঁ,
এমসিকিউর জন্য হচ্ছে বর্ণালী ব্যাখ্যাটা। 2 নম্বরটা দেখো, জাস্ট 2 নম্বরটা তোমরা একটু দেখো। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে বর্ণালীর ব্যাখ্যা, একে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু এবং আয়ন রেখা বর্ণালী সুস্পষ্ট ব্যাখ্যা করতে সক্ষম। এর আগে আমি বলছি যে বোর পরমাণু মডেল হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে সেগুলোর হচ্ছে ব্যাখ্যা, সেসব পরমাণুর হচ্ছে ব্যাখ্যা দিতে পারে। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে। আচ্ছা, এবার হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা হয়, একে বোর ব্যাসার্ধ A0 বলে। এই যে এমসিকিউর জন্য A0 মান কত সেটাও দেওয়া আছে। এই দেখছো, এটা কি A0 বা A0, হ্যাঁ A0 বা A0, A0ই বলো বলো তোমরা। আচ্ছা ঠিক আছে। হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা হয়, এটা বোর ব্যাসার্ধ, এটা হচ্ছে বোর ব্যাসার্ধ এটা কি? এটা হচ্ছে বোর ব্যাসার্ধ A0। এর মান হচ্ছে 5.292 ইন্টু 10⁻⁻11 মিটার। 5.292 5.292 ইন্টু 10⁻⁻11 মিটার। হ্যাঁ, ওই যে আগে পড়ছি। এবার হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা। একে দেখো, উভয় পরমাণু মডেল, আমি জাস্ট বলতেছি তোমরা একটু খেয়াল রাখো। হ্যাঁ, উভয় পরমাণু মডেলের উপস্থাপনের মূল ধারণা সমূহ। এক, পরমাণু মডেলের ভিত্তি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি হলো কর্তৃত্ব সম্পাদিত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পর্যবেক্ষণ নির্ভর সিদ্ধান্ত সমূহ। বুঝছো, এটা হচ্ছে কি আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় পর্যবেক্ষণ নির্ভর সিদ্ধান্ত সমূহ। বোর পরমাণু মডেলের ভিত্তি হলো রাদারফোর্ড পরমাণু মডেলের পরমাণুর কেন্দ্রস্থ নিউক্লিয়াস ও নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন অঞ্চলের সাথে ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের আলোক সম্পর্কীয় বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়। সামঞ্জস্যভাবে পড়তে হবে। আচ্ছা, একটা আসতে পারে এমসিকিউর জন্য যে কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়ে, হ্যাঁ ঠিক আছে, এটা জাস্ট আমি পড়ছি, এটা ঠিক আছে, অতটুকু পড়লে হবে, অতটুকু মধ্যে লাগবে না। জাস্ট পড়তেছে, অনেক পড়া ভাই, এখানে প্রায় অনেকগুলো পেজ আছে। আচ্ছা, এটা কিন্তু এমসিকিউর জন্য। হ্যাঁ, যে N1 = 1 নিম্ন শক্তি স্তরে আসলে লাইম্যান সিরিজ। এর মান যদি 1 হয় সেটা লাইম্যান সিরিজ, আমাদের মনে রাখতে হবে। এর মান যদি 1 হয় সেটা লাইম্যান সিরিজ, এর মান 2 হলে সেটা হচ্ছে আহ, নিম্ন স্তরে আসলে বামার সিরিজ সৃষ্টি হয় নিম্ন স্তরে। আচ্ছা, এর মান যদি 1 হয় লাইম্যান সিরিজ, এর মান যদি এর মান যদি 2 হয় তাহলে বামার সিরিজ, এদের মান যদি 3 হয় তাহলে প্যাশন সিরিজ, এদের মান যদি 4 হয় তাহলে ব্রাকেট সিরিজ, এদের মান যদি 5 হয় তাহলে ফুল সিরিজ। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে এই চারটা, জাস্ট এই চারটা, মানে আমি সংক্ষিপ্ত করে তোমাদের বলে বলে দিচ্ছি যে এদের মান জাস্ট মানে আমার কথা খালি শোনো, এগুলোর ভিতরে বেশি একটা না তাকাইলে হবে, আমার কথা খালি শোনো। যে এদের মান যদি 1 হয় তাহলে লাইলেন, এদের মান 2 হলে বামার, এদের মান 3 হলে প্যাশচেন, এদের মান 4 হলে ব্রাকেট, এদের মান 5 হলে ফোল্ড। তো তারপর হচ্ছে তারপরে একেবারে নিচে চলে যাই এমসিকিউর জন্য, যেগুলো দাগানো লাইন। এখানে আছে 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুই ডি ব্রগলি এর মত প্রকাশ করেন যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় প্রকার ধর্ম আছে। মানে এখানে কি বলছে, ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় প্রকার ধর্ম আছে, মানে ইলেকট্রনের কণা যে ধর্ম, তরঙ্গেরও সেই একই উভয় ধর্ম আছে। তো এটা হচ্ছে কে বলে তোমার, কে মতবাদ, এই মতবাদটা কার? এটা হচ্ছে তোমার লুইডি ব্রগলি। লুইডি ব্রগলি যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় প্রকার ধর্ম আছে। লুইডি ব্রগলি লুইডি ব্রগলি এগুলো আমার সরি, মাঝে মাঝে ভিডিওটা একটু স্টপ করে তোমরা এগুলো একটু খাতায় লিখে ফেলাও। হ্যাঁ, এগুলো কিন্তু আমিও লিখি। আর তারপরে কি বলছে যে 1926 খ্রিস্টাব্দে, এখান থেকে 1900
1926 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোড্রিনজার সোড্রিনজার আরও সংশোধন ও পরিমার্জন করেন। মানে এই যে এটার লুই ডি ব্রগলির যে একটা মতবাদ আছে, এটা হচ্ছে তোমার আরো করে তোমার সংশোধন বা পরিমার্জন করে কে, সেটা হচ্ছে ই স্টোডি স্ট্রোডিঞ্জার স্ট্রোডিঞ্জার বিজ্ঞানী স্ট্রোডিঞ্জার। Yes. চলমান বস্তুর কণার ধর্ম ও তরঙ্গ ধর্মের সম্পর্ক ডি ব্রগলি সমীকরণ। এটা ভাই এমসিকিউর জন্য তোমরা খালি জাস্ট বই খালি ভাই বইগুলো পড়বা, বইয়ের কোনো বিকল্প নাই ভাই, বই খালি পড়বা তোমরা। তারপর হচ্ছে কি ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে, যা গবেষণাগারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে কি একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমার কাছে জাস্ট একটু মানে ফিল করো, এই এমসিকিউ গুলা ফিল করো বই লাইনগুলা, যে আসলে কি এগুলো এমসিকিউর জন্য আসবে কিনা। নিজের মতন করে জাস্ট ভাবো যে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। আচ্ছা, এমসিকিউতে আসবে যে এইভাবে যে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হয় কি দিয়ে বা কি প্রয়োগ করে। তো আমাদের সেখানে লিখতে হবে বা এমসিকিউ মার্ক করতে হবে যে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে, ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে, যা গবেষণাগারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। আচ্ছা, আমি তোমাদের একটা এক্সট্রা লাইন বলে দিই এখানে, কিন্তু এই জাস্ট এই লাইনগুলো তোমরা একটু দেখে রাখো। হ্যাঁ, এগুলো এমসিকিউ জন্য মানে এমসিকিউ তো লাগে, আবার সিকিউ তো লাগে, এগুলো একটু দেখে রেখো। যে এমভি ইজ ইকুয়াল এনভি এমভিআর ইজ ইকুয়াল টু এন ইজ বাই টু পাই, ডেল ডেল ইজ ইকুয়াল টু এস ভি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। তারপর হচ্ছে এ নট ইজ ইকুয়াল টু 0. এটা তো আমি আগে বলছি যে 5.292 ইন্টু 10⁻⁻11, এটা হচ্ছে মিটারে ছিল সে সময়, দেখবা যে সে সময়টা মিটারে ছিল, আর এটা হচ্ছে সেন্টিমিটারে। এরপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আচ্ছা, আমাদের কিন্তু আমি আগেও বলছি যে হাইজেনবার্গের এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে অনিশ্চয়তা নীতি কার, এটা হচ্ছে হাইজেনবার্গের। তারপর হচ্ছে গতিশীল কণার অবস্থা নির্ভুলভাবে নির্ণয় করা যায় তখন এর ভরবেগ নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। মানে ওটা হচ্ছে হাইজেনবার্গ অনিশ্চিত নীতি হচ্ছে কি, যে কোনো গতিশীল কণার যদি অবস্থা আমরা নির্ভুলভাবে নির্ণয় করি তাহলে আমরা ভরবেগ নির্ণয় করতে পারবো না, আবার যদি ভরবেগ নির্ণয় করি তাহলে অবস্থান নির্ণয় করতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি। তারপর হচ্ছে ইলেকট্রনের বেগ সঠিকভাবে নির্ণয় করতে গেলে তখন ভরবেগ ডেল পি এর ভুলের মাত্রা ক্ষুদ্রতম হতে পারে, মানে ক্ষুদ্রতম ভুল হতে পারে। ইলেকট্রনের বেগ সঠিকভাবে নির্ণয় করতে গেলে তখন ভরবেগ এর ভুলের মাত্রা ক্ষুদ্রতম হতে পারে, মানে ক্ষুদ্র মানে ছোট ছোট ভুল হতে পারে। তারপর হচ্ছে এই যে আর একটা প্রশ্ন কি, 1926 খ্রিস্টাব্দে স্ট্রোডিঞ্জার পরমাণুর তরঙ্গ বলবিদ্যা মডেল প্রস্তাব করেন। এই যে তরঙ্গ বলবিদ্যার মডেল প্রস্তাব করেন কে, এটা হচ্ছে স্ট্রোডিঞ্জার পরমাণু তরঙ্গ বলবিদ্যা মডেল প্রস্তাব করে। তারপর হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের অবস্থান সম্ভাবনা বেশি, যেমন প্রায় 90 থেকে 95% হয়, একে বিজ্ঞানী সমারফিল্ড অরবিটাল নামে অভিহিত করেন। আচ্ছা, যে অরবিটাল কাকে বলে এটা তো একটা সংজ্ঞা, আর হচ্ছে অরবিটাল নামটি অভিহিত করেন কে, এটা হচ্ছে সমারফিল্ড। এই লাইনটা আরেকবার আমি পড়ে শোনাই। নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি, যেমন প্রায় 90 থেকে 95% হয়, একে বিজ্ঞানী সমারফিল্ড অরবিটাল বলে। আচ্ছা, কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু এখন পড়বো।
কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল। একে হচ্ছে রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেলের কেন্দ্রস্থ নিউক্লিয়াসের অস্তিত্ব। নিলস বোর প্রদত্ত পরমাণু মডেলের ইলেকট্রন স্থির কক্ষপথের যে অরবিটাল বা শক্তিস্তরের ধারণা। ডি ব্রগলি প্রদত্ত ইলেকট্রন সদৃশ সূক্ষ্ম কণা বস্তুর কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম, অর্থাৎ ইলেকট্রনের দত্ত ধর্ম। এইগুলো এই যে সূত্রগুলো জাস্ট এগুলো একটু পড়ো, হ্যাঁ এগুলো তো আগে একবার রিপিট করছি। বিজ্ঞানী স্ট্রোডিঞ্জার প্রদত্ত তরঙ্গ বলবিদ্যার সমীকরণ, এই সমীকরণটা বেশি এটা ইম্পর্টেন্ট না, তারপর জেনে রাখা ভালো সব কিছুই। তারপর হচ্ছে বিজ্ঞানী হাইজেনবার্গ অনিশ্চয়তা নিতে। দেখছো এমসিকিউ কিভাবে ভাই দিবে ভাই, তোমরা ভাবতে পারবো না এটা কিভাবে কি দিবে। এই জন্য মূল লাইনগুলো যেন না পড়লেই নয়, পড়তে হবে, মাস্ট বি। আর বাইরে থেকে ভাই এখান থেকে তোমার যদি না গেলেও 100 কিংবা 97% কাভার হবে। আমি যে মূল লাইনগুলো লাগাইছি এখান থেকেই সচরাচর সবসময় দিকে আসে। যেগুলো দেখো এগুলো কিন্তু আসলে রিপিট হওয়া আমার এই মূল লাইনের ভিতরে আছে। দেখছো এই যে 90 থেকে 95% যে একটা অঞ্চল, এটা কিন্তু আমি আগে পড়াইছি একটা ইসে, এগুলো রিপিট হওয়া। তারপর হচ্ছে এখন পড়াবো কোয়ান্টাম সংখ্যার সমূহের বিভিন্ন উপশক্তি স্তর, ইলেকট্রন ধারণ ক্ষমতা। এই 4টি কোয়ান্টাম সংখ্যার নাম হলো, 4টি কোয়ান্টাম সংখ্যা কিন্তু এন, এল, এম, এস। এখন এগুলোর বিবরণ দেব। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা, আর এল হচ্ছে অ্যাজুমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। মূলত আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাই বলে জানি। এরপর হচ্ছে এম হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। যে ইংরেজি এগুলো দেওয়া আছে দেখছো, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজুমিথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, তারপর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, এগুলো দেওয়া আছে। আচ্ছা, শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। ইলেকট্রন ক্ষমতা হচ্ছে 2n², ইলেকট্রন ধারণ ক্ষমতা। এমসিকিউর জন্য কিন্তু এই সূত্রটা মাস্ট বি লাগবে, যে শক্তি স্তরের যে এত শক্তি স্তরে কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে। তো আমরা স্তরে যদি দেওয়া থাকে এর মান বসাই, আর ওখান থেকে হচ্ছে ধারণ ক্ষমতা বাইর করতে পারি। তারপরে যাব চলে কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। অরবিটাল কোয়ান্টাম সংখ্যা ও সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। অরবিটাল কোয়ান্টাম সংখ্যা ও সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এখন আলোচনা করব। তীক্ষ্ণ বা শার্প এস, তীক্ষ্ণ বা শার্প এস, প্রধান বা প্রিন্সিপাল পি, পরিব্যাপ্ত হচ্ছে ডি, পরিব্যাপ্ত, ও ফান্ডামেন্টাল হচ্ছে এফ নামকরণ। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু এখান থেকে করতে পারি যে দেখো এখান থেকে হচ্ছে কীভাবে করবো, যে এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান 0, এন এর মান প্রধান শক্তি স্তর যদি এন এর মান 1 হয় তাহলে এল এর মান 0, প্রধান শক্তি স্তর এন এর মান 2 হলে এল এর মান হচ্ছে 0, 1, 3 হয় তাহলে 0, 1, 2, 3, এগুলো হচ্ছে এল এর মানগুলো। হ্যাঁ, এগুলা মনে রাখতে হবে। যে যদি এন এর মান যদি 4 হয় তাহলে 0 থেকে 3 পর্যন্ত, মানে এভাবে 5 হলে 0 থেকে 4 পর্যন্ত, এরকম। তো এখানে আর একটা আছে যে এস উপশক্তি স্তরে একটি অরবিটাল, পি উপশক্তি স্তরে 3টি অরবিটাল, ডি উপশক্তি স্তরে 4টি অরবিটাল, এফ শক্তি স্তরে
7টি অরবিটাল। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে এস উপশক্তি স্তরে কয়টি অরবিটাল? 1টি। পি উপশক্তি স্তরে কয়টি অরবিটাল? 3টি। ডি উপশক্তি স্তরে কয়টি অরবিটাল? 5টি। এফ উপশক্তি স্তরে কয়টি অরবিটাল? এটা হচ্ছে 7টি। তারপর হচ্ছে যে কোনো উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা, এই সূত্রগুলো কিন্তু আমাদের কোয়ান্টাম সংখ্যার যে একটা আছে, চার্ট আছে কোয়ান্টাম তত্ত্বের, 4টা কোয়ান্টাম সংখ্যা, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রগুলো লাগবে। যে এখান থেকে প্রথমে দেখো যে কোনো উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা 2l+1, আর হচ্ছে যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12+1। আচ্ছা, আমরা আগে যে একটা সূত্র শিখছি সেটা হচ্ছে কি যে 2n², এটা হচ্ছে মানে কোয়ান্টাম যে তত্ত্ব আছে এটা ব্যতিক্রম না, মানে ব্যতীত, ওটা হচ্ছে এক্সট্রা। আর এটা হচ্ছে তোমার যে সময় কোয়ান্টাম তত্ত্ব বলবে সে সময় হচ্ছে আমাদের এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন হচ্ছে যে কোনো প্রধান শক্তি স্তর বা অরবিটের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা এই যে দেখছো, এটা দেখো, এটা হচ্ছে আমি এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা হচ্ছে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা আমাদের মনে রাখতে হবে। তো হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা এস বা স্পিন, এটা হচ্ছে আমরা ঘূর্ণন বলি। তো এটা হচ্ছে দুটি মান যথাক্রমে থাকে, এটা হচ্ছে একটা +12, একটা হচ্ছে -12, মানে প্লাস হচ্ছে তোমার পজিটিভ দিকে ঘুরবে আর মাইনাস হচ্ছে নেগেটিভ দিকে ঘুরবে। তারপর হচ্ছে এখন হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রতীক ও মান, এই দুইটা মানে এগুলো আমাদের পড়তে হবে। তো এস উপশক্তি স্তর হলো গোলক আকার, পি এই যে আকারগুলো কিন্তু আমাদের এই করতে হবে সবসময়, যে এস উপশক্তি স্তর হলো গোলক আকার, এস হচ্ছে গোলক আকার, পি হচ্ছে উপশক্তি স্তর ডাম্বেল আকার, যে এস হচ্ছে গোলাকার, পি হচ্ছে ডাম্বেল আকার এবং ডি হচ্ছে ডবল ডাম্বেল আকার। দেখো তোমরা, এস হচ্ছে বৃত্তাকার, পি হচ্ছে ডাম্বেল আকার, আর ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকার। চুম্বকীয় এই সহকারী কোয়ান্টাম সংখ্যার এর প্রয়োজন হয় পরমাণুর বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তির বোঝানোর জন্য। আচ্ছা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার প্রতীক ও মান। 3 নম্বরটা এখন পড়বো। 3 নম্বরটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রতীক বা মান। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালীর সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়ার কারণ ব্যাখ্যার জন্য চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার জন্য হয়। এটা দেখছো, এটা তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যার প্রতীক ও মান। স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনিক নিজস্ব অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক রাশি। পরমাণুর ইলেকট্রন চৌম্বক ধর্ম ব্যাখ্যার জন্য ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন, মানে পরমাণুর ইলেকট্রনের যে চৌম্বক ধর্ম যেটা ব্যাখ্যার জন্য ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। এই যেখানে দেখো বোর পরমাণু আবিষ্কারক, এখানে হলো আবিষ্কারকের নাম, এখানে কোয়ান্টাম সংখ্যা দেওয়া আছে, এখানে হচ্ছে মান দেওয়া আছে, এখানে হচ্ছে তাৎপর্য। তো আমাদের এমসিকিউর জন্য হচ্ছে আবিষ্কারক, কোয়ান্টাম সংখ্যা এবং তাৎপর্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে আমাদের বলা হচ্ছে যে বোর পরমাণু মডেল, বোরের ক্ষেত্রে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, তাৎপর্য হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রধান শক্তি স্তরের আকার সম্পর্কে অবগত হওয়া যায়। সমারফিল্ড সহকারী কোয়ান্টাম কোয়ান্টাম সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম, আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে এইভাবে, যে বোর প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে সমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা, জিমেন চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে উতেলবেক ও গোল্ড স্মিথ, এটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। উতেলবেক ও গোল্ড স্মিথ হচ্ছে ঘূর্ণন সংখ্যা আবিষ্কার করে। তাৎপর্য, এখন হচ্ছে তাৎপর্যগুলো পড়বো। হ্যাঁ, এদের হচ্ছে তাৎপর্য: প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্য প্রধান শক্তি স্তরের আকার সম্পর্কে অবগত হওয়া যায়। 2 নম্বর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রনের যে উপকক্ষে ঘুরছে তা আকৃতি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর সাহায্যের জন্য জানা যায়। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনটি যে উপকক্ষে রয়েছে সে উপকক্ষটি ত্রিমাত্রিকভাবে কিরূপে বিন্যস্ত রয়েছে তা জানা যায়। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি ও দিক এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানা যায়।
উচ্চ মানে প্রকৃত দিক জানা যায় এসের মাধ্যমে, স্পিন কোয়ান্টামের মাধ্যমে। এখন হচ্ছে আমি পড়ব তোমার যে কি পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকাগুলা হচ্ছে মূল কণিকা না, এটা দেখো জাস্ট এই প্রথম থেকে দেখো জাস্ট। হ্যাঁ, পরমাণু পরমাণু সমূহকে বিভিন্নভাবে ভেঙে যেসব কণা আবিষ্কৃত হয়েছে মোটামুটিভাবে তাদেরকে পরমাণু সমূহের মূল কণিকা বলে। মূল কণিকা বলে হচ্ছে প্রায় প্রায় দেখো প্রায় 200-এর মতো, তাদের সংখ্যা প্রায় 200-এর মতো। মূল উপাদান রূপে যেসব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু দ্বারা দ্বারা হচ্ছে কি দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। মূল কণিকা দু প্রকার, এক হচ্ছে স্থায়ী মূল কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। মূল কণিকা কয় প্রকার, এটা এমসিকিউতে আসতে পারে না, যে আসতে পারে যে মূল কণিকা কয় প্রকারে, কীভাবে কি প্রশ্ন দেয় এটা তো বোর্ড জানে যে কীভাবে কি প্রশ্ন হইতে পারে। তারপর হচ্ছে সরি আমি উপরে করছি। তারপর হচ্ছে একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। সাধারণ হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু ছাড়া সব মৌলের প্রতিটি পরমাণুর গঠন একক রূপে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। তাই এই তিনটি কণাকে পরমাণুর স্থায়ী মূল কণিকা বলে। পরমাণুর অস্থায়ী কণিকা হচ্ছে নিউট্রন, নিউট্রিনো, তারপর হচ্ছে গ্র্যাভিট্রন, পজিট্রিনো, মেসন, বোসন, তারপর হচ্ছে পাইওন, মিউন ইত্যাদি। আমাদের এই উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে। স্থায়ী মূল কণিকা হচ্ছে কি, যেমন ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এই তিনটা মনে রাখবা। ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, তিনটা স্থায়ী মূল কণিকা। আর অস্থায়ী হচ্ছে নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রিনো, মেসন, বোসন, পাইওন, মিউন, এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে কম্পোজিট কণিকা। এমসিকিউতে আসবে এমনভাবে, কীভাবে আসবে এমসিকিউতে আসবে যে নিচের কোনটি স্থায়ী মূল কণিকা, নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা, বা নিচের কোনটি কম্পোজিট কণিকা, এভাবে আমাদের আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি আইসোটোপ না কম্পোজিট কণিকা, যে আলফা কণা ও ডিউটেরিয়ন কণা, এই যে উদাহরণ দিয়েছে আলফা কণা, ডিউটেরিয়ন কণা, তারপর ভারী হাইড্রোজেন বা হাইড্রোজেন আইসোটোপ, ডিউটেরিয়াম, এগুলো হচ্ছে তোমার কম্পোজিট কণিকা। একটি নিউট্রন থাকে, একটি প্রোটন ও একটি নিউট্রন থাকে। এবার আইসোটোপ কি, মানে আইসোটোপ আমি নিজের মতো তোমাদের বুঝাইতেছি। আইসোটোপ হচ্ছে কোনো পরমাণুর হচ্ছে তোমার যে প্রোটন সংখ্যা যদি সমান থাকে, তাহলে কোনো মনে করো দুটা পরমাণু আছে, তাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা এগুলো ভিন্ন, তো তাদেরকে আমরা মানে পরস্পরকে আইসোটোপ বলতে পারি। হ্যাঁ, সেখানে কী বলছে, প্রোটন সংখ্যা পি। ডিউটেরিয়াম অক্সাইডকে ভারী বা হ্যাভি ওয়াটার বলে। ভারী পানির সংকেত কি, D2O। এমসিকিউ থেকে আসতেই পারে, মাঝে মাঝে আসে যে ভারী পানির সংকেত কোনটি, তো ভারী পানির সংকেত হচ্ছে D2O। ভারী পানির সংকেত হচ্ছে D2O। তারপর হচ্ছে কি তোমার সোডিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম বাদে প্রকৃতিতে প্রায় সব ধরনের একাধিক আইসোটোপ আছে। গোল্ড, এই হচ্ছে গোল্ড। বাদে প্রকৃতিতে, আমার ভুল হলে একটু করো, বাদে প্রকৃতিতে প্রায় সব মৌলের একাধিক আইসোটোপ আছে। তারপর হচ্ছে প্রকৃতিতে প্রায় ও কৃত্রিমভাবে সৃষ্ট মৌলের সংখ্যা, এই যে এমসিকিউ না এগুলা, যে প্রকৃতিতে প্রায় ও কৃত্রিমভাবে মোট মৌল সংখ্যা 118টি। সর্বমোট আইসোটোপের সংখ্যা
সর্বমোট আইসোটোপের সংখ্যা কত? সর্বমোট আইসোটোপের সংখ্যা হচ্ছে 1300টি। সর্বমোট আইসোটোপের সংখ্যা হচ্ছে 1300টি, কিন্তু সর্বমোট যে তোমার মৌল, যেমন 98টা হচ্ছে তোমার প্রাকৃতিকভাবে পাওয়া যায়, আর বাদ বাকিগুলো 18টা, তো এগুলো হচ্ছে তোমার কৃত্রিমভাবে তৈরি করা হয় গবেষণাগারে। আচ্ছা, তারপর হচ্ছে আইসোটোপ। এই যে দেখছো তোমার আইসোটোপ, জিঙ্কের আইসোটোপ, এই যে কপারের আইসোটোপ, এই যেটা জিঙ্কের আইসোটোপ, এই যেটা দেওয়া আছে, হ্যাঁ। তদ্রুপ আইসোবার কি এখন হচ্ছে আইসোবার সরি, এবার হচ্ছে আইসোবার হয়েছে। আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান। তো আমরা বলতে পারি যে কোনো পরমাণুর মধ্যে, মানে দুটা পরমাণুর মধ্যে যদি তোমার থাকে ভর সংখ্যা সমান থাকে, তাহলে আমরা তাদেরকে পরস্পর কী বলবো? তাদের পরস্পর হচ্ছে তারা আইসোবার, হ্যাঁ আইসোবার। যেমন এটা দেখো তুমি, যেখানে হচ্ছে তোমার কী বলছে? আইসোটোন বলছে। এই যে এটাকে কী বলছে? আইসোটোন বলছে। কেন বলছে? কারণ কি নিউট্রন সংখ্যা সমান। তোমাদের জাস্ট আমি একটা বলি যে প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোন, ভর সংখ্যা সমান হলে আইসোবার, আর যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে আইসোটোন, হ্যাঁ মনে রাখবা। তারপর হচ্ছে এখন ইলেকট্রন 1897 খ্রিস্টাব্দে স্যার জে থমসন ক্যাথোড রশ্মির ওপর পরীক্ষার সময় ইলেকট্রন অস্তিত্ব আবিষ্কার করেন। এটা অবশ্য প্রথমেই আছে আমাদের যে। তো তারপর হচ্ছে আমরা পড়বো কি, এটা অবশ্য আগে পড়ছি যে ইলেকট্রন আবিষ্কার করছে স্যার জে থমসন। এটা হচ্ছে 1897 খ্রিস্টাব্দে ক্যাথোড রশ্মির পরীক্ষায় সেটা ইলেকট্রনের অস্তিত্ব শনাক্ত করছে। তারপর হচ্ছে পদার্থের মধ্যে ইলেকট্রন সর্বাপেক্ষা ক্ষুদ্র কণা, মানে একটা পদার্থের মধ্যে বা একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কণা। একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.1085 × 10⁻⁻28 গ্রাম, বা একটি প্রোটনের ভরের প্রায় 1/1837 এর সমান। একটা প্রোটনের ভরের প্রায় 1/1837 এর সমান। এটা কিন্তু এমসিকিউর জন্য আসে, এটা বা ইলেকট্রনের ভরটাও এমসিকিউর জন্য আসে, যে 9.11, এটা আমি মনে রাখি এইভাবে 9.1 × 10⁻28 গ্রাম। আচ্ছা, কেজিতেও কিন্তু আসতে পারে। তো কেজিতে যদি আসে তো ওখানে কিন্তু -31 হবে কিন্তু এখানে, হ্যাঁ -30, মানে 1000 দিয়ে ভাগ হবে, গ্রামকে কেজিতে কনভার্ট করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে 10⁻31 হবে। তারপর হচ্ছে ঋণাত্মক চার্জের পরিমাণ, মানে ইলেকট্রনের যে ঋণাত্মক চার্জ থাকে সেটা হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব। এখন হচ্ছে গিয়ে আমরা এখন পড়বো হচ্ছে তিনটি, না এটা তো পড়ছি, হ্যাঁ। ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থিত। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থিত আমরা সবাই জানি, যেটা হচ্ছে পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে বাইরে। এখান দিয়ে হচ্ছে ইলেকট্রন, মানে এই অরবিটাল দিয়ে হচ্ছে ইলেকট্রনগুলো থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে কি যে প্রোটন, 1919 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রনের মতো প্রোটন ও সব পদার্থের পরমাণুর একটি সাধারণ উপাদান। ইলেকট্রনের মতো প্রোটনও সব পদার্থের একটা স্থায়ী বা সাধারণ একটা উপাদান। এ তত্ত্ব সর্বপ্রথম প্রমাণ করেন হচ্ছে প্রোটন পরমাণুর নিউক্লিয়াসের বিদ্যমান সর্বাপেক্ষা হালকা ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি স্থায়ী বস্তু কণা। এখন আমরা দেখব কি যে প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻⁻24 গ্রাম। এটা কিন্তু এমসিকিউর জন্য আসে, যে প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻⁻24 গ্রাম। হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান, মানে হাইড্রোজেনের যেহেতু মানে হাইড্রোজেনের যে একটা ভর সেটা প্রায় সমান। আচ্ছা, এখন হচ্ছে পরিমাণ, এটা হচ্ছে তোমার চার্জ করবো 1.6 × প্লাস, এটা হচ্ছে প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম্ব। হচ্ছে প্রোটন নিউক্লিয়াসে থাকে, আমরা সবাই জানি
যে প্রোটন, ঠিক আছে। নিউট্রন পড়ি, নিউটনের সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা, দেখছো নিউটন কোনটা, নিউটন বলেছে কি 1n0 এভাবে দিয়ে বোঝা গেছে। 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেমস চ্যাডউইক সর্বপ্রথম নিউটন আবিষ্কার করেন বা সম্বন্ধে ধারণা দেন। আচ্ছা, সর্বপ্রথম নিউটন সম্পর্কে কে ধারণা দেন? বিজ্ঞানী চ্যাডউইক। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য, যে সর্বপ্রথম বিজ্ঞানী চ্যাডউইক, চ্যাডউইক কই, এখানে দেখতে হবে আমাদের, সর্বপ্রথম বিজ্ঞানী জেমস চ্যাডউইক সর্বপ্রথম নিউটনের ধারণা প্রদান করে। আচ্ছা, নিউটনের ভর কত? নিউটনের ভর হচ্ছে 1.675। নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁴ গ্রাম। ইলেকট্রনের ভরের প্রায় 1839 গুণ। এটাও কিন্তু এমসিকিউর জন্য, যে এখানে দেখো যে একটা নিউট্রন ইলেকট্রনের ভরের কত গুণ, এটা হচ্ছে 1839 গুণ। যে একটা আচ্ছা, ঠিক আছে, যে নিউটন হচ্ছে ইলেকট্রনের 1839 গুণ। আচ্ছা, নিউটনের কোনো বৈদ্যুতিক চার্জ নেই। এটা কি বলছে? যে নিউটনের কোনো বৈদ্যুতিক চার্জ নেই। এমসিকিউ এর জন্য আসে যে নিচের কোনটির বৈদ্যুতিক চার্জ নেই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আসে। তো সেখানে আমরা দেখবো যে নিউটনের কোনো বৈদ্যুতিক চার্জ নেই। তারপর হচ্ছে কি, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে অবস্থান করে। আচ্ছা, নিউট্রন কোথায় অবস্থান করে? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। নিউট্রন কোথায় অবস্থান করে? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে অবস্থান করে। আচ্ছা, এবার হচ্ছে কি, ইলেকট্রনের ভর নির্ণয়। স্যার জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে ইলেকট্রনের চার্জ ভর E/m অনুপাত বের করেন। কি মানে ক্যাথোড রশ্মির পরীক্ষা? হ্যাঁ, স্যার জে থমসন ক্যাথোড রশ্মির পরীক্ষা থেকে ইলেকট্রন চার্জ E/m অনুপাত বের করেন। এটা মনে রাখতে হবে, ক্যাথোড রশ্মি E/m অনুপাত বের করেন ক্যাথোড রশ্মির পরীক্ষায় স্যার জে থমসন। তারপর হচ্ছে ইলেকট্রনের চার্জ নির্ণয়। রবার্ট মিলিকন তৈলবিন্দুর পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের চার্জ এর মান এত নির্ণয় করে। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে না যে আচ্ছা, ইলেকট্রনের চার্জ কি পরীক্ষার সাহায্যে নির্ণয় করা হয়? তো সেখানে আমরা বলবো যে তৈলবিন্দুর পরীক্ষায় কে করেন? রবার্ট মিল্কান। যদি বলে যে কে করেন, এটা হচ্ছে রবার্ট মিল্কান। আর যদি একবার বলো যে কি পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের চার্জ এর মান নির্ণয় করা হয়, এটা হচ্ছে তোমার তৈলবিন্দুর পরীক্ষার কারণে। আরেকটা এমসিকিউ আসতে পারে যে তোমার ইলেকট্রনের চার্জ কত? এটা হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার পড়ব হচ্ছে পারমাণবিক সংখ্যা, প্রোটন। এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য। কোনো মৌলের পরমাণুর প্রোটন ও নিউট্রন মোট সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা বা মাস সংখ্যা বলা হয়। একটা কিন্তু এমসিকিউ। আমরা জানি যে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যদি যোগ করি তাহলে ভর সংখ্যা পাবো, কিন্তু এইখানেও কিন্তু আরেকটা প্রশ্ন আছে যে যদি কোনো পারমাণবিক ভর সংখ্যাকে আমরা কি বলতে পারি? নিউক্লিয়ন সংখ্যা। পারমাণবিক ভরকে আমরা নিউক্লিয়ন সংখ্যা বলতে পারি, আবার কি বলতে পারি? মাস সংখ্যা বলতে পারি। কথাটা আশা করি বুঝতে পারছো যে পারমাণবিক ভরকে আমরা নিউক্লিয়ন সংখ্যা বা মাস সংখ্যা বলতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে পারমাণবিক ভর প্রকাশের জন্য 3টি স্ট্যান্ডার্ড বা স্কেল ব্যবহার করেছেন। পারমাণবিক ভর প্রকাশের জন্য 3টি স্ট্যান্ডার্ড বা স্কেল ব্যবহার করেছেন। যেমন এখানে প্রথম থেকে একটু বলতেছি। বিভিন্ন বিজ্ঞানী, মানে এখানে শুধু একটা বিজ্ঞানী বলে না, বিভিন্ন বিজ্ঞানী এ যাবৎ আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশের জন্য 3টি স্ট্যান্ডার্ড বা স্কেল ব্যবহার করেছেন। একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল।
দেখছো এটা কিন্তু হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন স্কেল, এগুলো অনেক এটা সুন্দর একটা কমন নাম, মনে রাখতে পারবা যে পারমাণবিক ভর প্রকাশের জন্য কয়টি স্কেল ব্যবহার করা হয়েছে বা কয়টি স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 3টি স্ট্যান্ড। কী কী? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সরি হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, 3টি স্কেল। পারমাণবিক ভর প্রকাশের জন্য 3টি স্ট্যান্ডার্ড বা স্কেল ব্যবহার করা হয়েছে: হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল ও কার্বন ডাইঅক্সাইড স্কেল। তারপর হচ্ছে এমইউ ইজিকাল টু হচ্ছে তোমার কত, এটা দেখো, এই যে এটা দেখো, এমইউ ইজিকাল টু দ্যাটস 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। তারপর হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর, মানে এটা আমরা একটা সূত্র জানি না যে এম ইন্টু পি, মানে জাস্ট একটা সূত্র আছে, এটা আমি পরে বিবরণ দেবো। মানে এই যে পার্সেন্টেজ গুণ দিতে হবে নিজস্ব। প্রথমে হচ্ছে ভর, তারপর এটা হচ্ছে একটা সূত্র আছে, হ্যাঁ, ওই যে প্রথমে হচ্ছে তার নিজস্ব ভর ইন্টু প্রতিটা আইসোটোপের নিজস্ব ভর। এরপর হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 16, কিন্তু এখানে বাই করা হয়েছে 15.999 বা 999। যাই হোক, আমাদের এভাবে মনে রাখতে হবে। যে একটা সূত্র আছে, সেই সূত্রটা মনে রাখতে হবে। এখন হচ্ছে নিউট্রনের সংখ্যার তারতম্যের জন্য আইসোটোপের সৃষ্টি। একটা প্রশ্ন আসতে পারে না যে আচ্ছা, নিউট্রনের সৃষ্টি কিসের জন্য হয়, বা আইসোটোপের সৃষ্টি কিসের জন্য হয়? তো আমরা ওখান থেকে বলতে পারি যে নিউটনের সংখ্যার তারতম্যের জন্যই আইসোটোপের সৃষ্টি হয়, মানে এমসিকিউর জন্য। বিগত প্রশ্ন কিন্তু এগুলো আসছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর ওপর নিউটনের কোনো প্রভাব নেই। মনে রাখতে হবে, ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর উপর নিউটনের কোনো প্রভাব নেই। একটা প্রশ্ন আসতে পারে যে ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর উপর নিচের কোনটির কোনো প্রভাব নেই? এটা হচ্ছে নিউটনের কোনো প্রভাব নেই। এবার হচ্ছে যাবো চলে এসে এখান থেকে দেখো, তেজস্ক্রিয়তা ধর্মযুক্ত মৌলকে তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় আইসোটোপ বলে। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজস্ক্রিয় ধর্মযুক্ত মৌলকে তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় আইসোটোপ বলে। আচ্ছা, তেজস্ক্রিয় আইসোটোপ দু প্রকার। তেজস্ক্রিয় আইসোটোপ কয় প্রকার? তেজস্ক্রিয় আইসোটোপ দুই প্রকার। এক হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ, আর একটা হচ্ছে প্রাকৃতিক সৃষ্ট, আর একটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। এরা পরীক্ষাগারে বিজ্ঞানীদের নিউক্লিয় বিক্রিয়ায় মাধ্যমে সৃষ্টি হয়। কৃত্রিম তেজস্ক্রিয় থেকে আইসোটোপ এরা পরীক্ষাগারে বিজ্ঞানীদের তেজস্ক্রিয় ঠিক আছে। আমি কিন্তু 1 নম্বর পড়ছি, এখন হচ্ছে 2 নম্বর পড়ব। হ্যাঁ, 1 নম্বর পড়ছি, এখন হচ্ছে 2 নম্বর পড়ব। 1 নম্বর হচ্ছে কি যে পুরোটা পড়ি, হ্যাঁ, 1 নম্বরটা 2 নম্বরটা পুরোটা পড়ি। কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ এরা কৃত্রিম না, প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ এরা প্রকৃতিতে সৃষ্ট পরমাণু, উদাহরণ RNF, RAU, মানে ইউরেনিয়াম, এগুলো তো বুঝবা যে এগুলো সংকেতটা কি। কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ এরা পরীক্ষাগারে বিজ্ঞানীদের দ্বারা নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট উদাহরণ। এই উদাহরণগুলো জাস্ট তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, এগুলো এমসিকিউতে আসে, কিন্তু এই উদাহরণগুলো এমসিকিউতে আসে। অর্গানাইজেশন এগুলো সব। তারপর তেজস্ক্রিয় মৌলের বিকৃত রশ্মি 3 ধরনের। কয় ধরনের? তেজস্ক্রিয় মৌলের বিকৃত রশ্মি। তেজস্ক্রিয় মৌলের বিকৃত রশ্মি 3 ধরনের। একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে রশ্মি, আর একটা হচ্ছে আলফা রশ্মি, আর একটা হচ্ছে বিটা রশ্মি, আর একটা হচ্ছে গামা রশ্মি। আলফা বিটা গামা রশ্মি। তেজস্ক্রিয় মৌলের বিকৃত রশ্মি 3টা: আলফা, বিটা, গামা।
আলফা বিটা গামা, আলফা বিটা গামা, আলফা বিটা, আলফা বিটা গামা, আলফা বিটা গামা হচ্ছে তেজস্ক্রিয় মৌলের বিকিরিত রশ্মি। এবার হচ্ছে বলবো যে গামা রশ্মির ভর ও তড়িৎ চার্জ থাকে না। গামা রশ্মি হলো তড়িৎ চৌম্বকীয় রশ্মি। এটা এমসিকিউ আসতে পারে না, তোমরা খালি ফিল করবা ভাই যে কোনগুলো এমসিকিউ, তোমরা তো মানে পড়লেই বুঝবা যে একটা এমসিকিউ কি, যে গামা রশ্মির ভর ও তড়িৎ চার্জ থাকে না। আচ্ছা, নিচের কোনটির ভর ও তড়িৎ চার্জ থাকে না, একটা এমসিকিউ। আবার আরেকভাবে আসতে পারে যে গামা রশ্মি, নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয়, নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয় রশ্মি, এটা হচ্ছে গামা রশ্মি। নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয় রশ্মি, এটা হচ্ছে গামা রশ্মি। যে এই লাইনটা দেখছো, এগুলো হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। তিনটি তেজস্ক্রিয় রশ্মির সাধারণত বৈশিষ্ট্য হলো এরা অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে, অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে। যে গ্যাসের মধ্য দিয়ে যায় তাকে আয়নিত করে, মানে যদি কোনো গ্যাসের মধ্য দিয়ে যায় সেটাকে আয়নিত করে। আর 3 নম্বর, মানে 3টা বৈশিষ্ট্য করা আছে এখানে, হ্যাঁ রাখবা। অন্ধকারে হচ্ছে তোমার ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করে, অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করে। আচ্ছা, এগুলো এমসিকিউর জন্য, যে এগুলো এমসিকিউর জন্য মনে রাখবা, যে এই 4টা এমসিকিউর জন্য মনে রাখবা। যে আলফা রশ্মি এর আপেক্ষিক চার্জ হচ্ছে +2, আপেক্ষিক ভর হচ্ছে 4 একক, দ্বিধনাত্মক চার্জযুক্ত ছেদন হচ্ছে 1 গুণ ধরে, হ্যাঁ। আর বিটা হচ্ছে তোমার -1, আপেক্ষিক ভর 0, একক ঋণাত্মক চার্জ, এর হচ্ছে 1000 গুণ। এই যে লাইন বাই লাইন জাস্ট দেখবা, হ্যাঁ, এটা দেখবা, আলফা দেখবা, বিটা দেখবা, হচ্ছে গামা দেখবা, এইভাবে লাইন বাই লাইন দেখবা তোমরা। যে আলফার আপেক্ষিক চার্জ +2, আপেক্ষিক ভর 4, রশ্মি বা চার্জ কণা হচ্ছে প্রকৃতি ধনাত্মক চার্জযুক্ত, আর ছেদন ক্ষমতা হচ্ছে 1 গুণ, মানে 1 গুণ ধরে। আর বিটা হচ্ছে -2, বিটা হচ্ছে আপেক্ষিক চার্জ -1, আপেক্ষিক ভর 0, রশ্মি বা কণার প্রকৃতি হচ্ছে একক ধনাত্মক চার্জ, ছেদন হচ্ছে 1000 গুণ। আর গামা হচ্ছে, গামার আপেক্ষিক চার্জ 0, আপেক্ষিক ভর 0, আর রশ্মি বা কণার হচ্ছে প্রকৃতি হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, আর ছেদন হচ্ছে 10,000 গুণ। মানে একটার সাথে একটা সদৃশ করে পড়বা। এই যে তারপরটা দেখো, এই লাইনটা দেখো, প্রধান 3 ধরনের নিউক্লিয় বিক্রিয়া, যেমন নতুন মৌল সৃষ্টিতে একটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, আর একটা হচ্ছে শক্তি উৎপাদন বিক্রিয়া, ট্রান্সমুটেশন বিক্রিয়া বা এবং শক্তি উৎপাদনে। 2 হচ্ছে নিউক্লিয় ফিশন, 3 হচ্ছে নিউক্লিয় ফিউশন। এটা হচ্ছে ফিশন, এটা হচ্ছে ফিউশন। এগুলো তো তোমরা বোঝো, এই বিক্রিয়াগুলো তো বোঝো আশা করি। এই যে একটা এমসিকিউর জন্য, সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় ফিউশন বিক্রিয়া, এইচ বোমা শক্তির ফিউশন। তাহলে হচ্ছে হাইড্রোজেন বোমার শক্তি ফিউশন বিক্রিয়া, আর সূর্যের শক্তি হলো ফিউশন, দুটাই ঠিক আছে। সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় ফিউশন বিক্রিয়া, সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় ফিউশন বিক্রিয়া, আর হাইড্রোজেন বোমার শক্তি হচ্ছে ফিউশন বিক্রিয়া। মানে এমসিকিউর জন্য দুটো আসতে পারে, যে সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় ফিউশন বিক্রিয়া, মানে কোনটি, এটা হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। হাইড্রোজেন বোমার শক্তি কোন বিক্রিয়া, এটা হচ্ছে তোমার ফিউশন বিক্রিয়া, মনে রাখতে হবে। আবার কেউ ফিউশন দিও না, ফিউশন। তারপর হচ্ছে এখানে দেখো, এস অরবিটাল, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যত বড় হবে এস অরবিটালের গোল আকৃতি তত বড় হবে। মানে n এর মান যত, মানে প্রধান, এটা দেখো, n এর মান যত বড় হবে গোল আকৃতির এটা বড় হবে, মানে আকৃতিটা তত বড় হবে। আকৃতি তো বোঝোই যে এস অরবিটালের গোল আকৃতি তত বড় হবে। পি অরবিটাল দেখো, পি অরবিটাল সমূহের আকৃতি অনেকটা ডাম্বেল আকার, এটা আমরা আগেই দেখছি, ডাম্বেল আকার।
তারপর হচ্ছে, তারপরে যাই, ডি অরবিটাল পড়ি, সরি ডি অরবিটাল পর্যন্ত। ডি অরবিটাল হচ্ছে, ডি অরবিটালের আকৃতি 4 লোব বিশিষ্ট ডাবল ডাবল ডাম্বেল, আর এটা হচ্ছে 2 লোবক বিশিষ্ট, কিন্তু এটা পি পি। আর ডি হচ্ছে 4 লোব লোব বিশিষ্ট ডাবল ডাম্বেল। তারপর এখানে দেখো, এখানে হচ্ছে কি অরবিটাল। অরবিটাল শব্দটির উৎস হচ্ছে বোর প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদ। আর সরি, অরবিট, একটা হচ্ছে অরবিটাল, একটা হচ্ছে অরবিট। অরবিট শব্দটি উৎস হচ্ছে বোর প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদ। আর অরবিটাল শব্দটির উৎস হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। এমসিকিউর জন্য, ফর এমসিকিউ। নিউক্লিয়াসের চতুর্দিকে নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের উচ্চ ঘনত্ব থেকে 90 থেকে 95% বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চল সমূহকে অরবিটাল বলে। পাউলির বর্জন নিয়মটি হলো একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। সমান বলতে গিয়ে দেখো, তোমাদের একটা জিনিস বোঝাই আমি, যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে তোমার এন, এল, এম, তারপর হচ্ছে এস, এগুলোর মান, যে 4টা কোয়ান্টাম আছে না, কোয়ান্টাম সংখ্যা আছে না, তো এগুলোর মান কখনো সমান হবে না, মানে একই হবে না। হ্যাঁ, সেটা হচ্ছে বোঝাচ্ছে, মানে দুটি ইলেকট্রনের এই কোয়ান্টাম সংখ্যার মানগুলো একই হবে না। আর হচ্ছে কুন্ডের নীতি যা পড়বো, কুন্ডের নীতিতে কি বলছে, যে কুন্ডের নিয়মটি হলো একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। এটা কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে মাঝে মাঝে আসে, বা সচরাচর সবসময় আসেও আসতে পারে। এটা হচ্ছে আউটবাউ নীতি। আউটবাউ নীতিটা পড়বো। আউটবাউ নীতি, পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। উচ্চক্রম বোঝাতে আউটবাউ শব্দ ব্যবহৃত। আচ্ছা, আমি তোমাদের বলি যে ইলেকট্রনগুলো, মানে আউটবাউ নীতিটা হচ্ছে কি, ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তরটা পূরণ করবে, তারা হচ্ছে উচ্চ শক্তি স্তরে যাবে, উচ্চ শক্তি সম্পন্ন স্তরে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আউটবাউ নীতি। সেখানে বলছে কি, যে 3D অরবিটালের জন্য এন হচ্ছে তোমার, এই যে দেখছো, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে এন, আর ডি হচ্ছে এল। এসের জন্য 0, পির জন্য হচ্ছে তোমার 1, ডির জন্য 3, ডির জন্য হচ্ছে 2, আর এফের জন্য হচ্ছে 3। এফের জন্য হচ্ছে কত, 3, এর মধ্যে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এসপিডিএফ, এসের জন্য 0, পির জন্য হচ্ছে 1, ডির জন্য 2, এফের জন্য 3। আউটবাউ নীতিটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন মাঝে মাঝে আসতে দেখা যায়। তারপর হচ্ছে কি, এটা তো পড়ছি নাকি, এই যে এনের মান এত, এলের মান 2, এটা হচ্ছে 5 আসে, এন প্লাস এলের মান 4, পির মান আসে, এটা এন প্লাস এলের মান আসে এত। আচ্ছা, আউটবাউ নীতি হচ্ছে যার এন প্লাস এলের মান বেশি, সেটা হচ্ছে ইলেকট্রন পরে প্রবেশ করবে, আর যার এন প্লাস এলের মান কম, সেটা ইলেকট্রন আগে প্রবেশ করবে। 3D অরবিটালের ইলেকট্রন আগে প্রবেশ করবে, এই যে এখানে বলছে, যেহেতু এখানে এনের মান কম রয়েছে। একই, এই যে একটা কন্ডিশন দেখো, এখানে হচ্ছে 4p আর 3D, মানে এন প্লাস এলের যোগফলটা একই আসছে, কিন্তু তারপর দেখতে হবে যে কার এনের মান ছোট, যার এনের মান মানে প্রধান শক্তিস্তর যার মানে ছোট, সেটা আগে ইলেকট্রন প্রবেশ করবে, এটা মনে রাখতে হবে। তারপর একবার নিচে চলে যাবো, নিচে মানে যে ইম্পর্টেন্ট লাইন ভাই আমার কাছে, যেগুলো মানে কোনো সময় আসে না, বা আসে নাই এবং আসবে না, সেগুলো দাগানো নাই। হ্যাঁ, এগুলোর বাইরে কোনো এমসিকিউ আসবে না ইনশাআল্লাহ। এখান থেকে দেখো যে মহাজাগতিক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.0005 ন্যানোমিটার থেকে ছোট,
তারপর হচ্ছে গামা রশ্মির একটা তোমার দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে, সেটা হচ্ছে কি 0.0005 থেকে হচ্ছে 0.01 ন্যানোমিটার পর্যন্ত। রঞ্জক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 0.01 থেকে 10 ন্যানোমিটার। বেগুনি রশ্মি হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার। নীল হচ্ছে 424 থেকে 450 ন্যানোমিটার। অতি বেগুনি রশ্মি হচ্ছে 10 থেকে 380। দৃশ্যমান আলোক তরঙ্গ 380 থেকে 780। অবলোহিত আইআর রে এটা হচ্ছে 780 থেকে 1 মিলিমিটার। মাইক্রোওয়েভ অঞ্চল হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার। আর রেডিও হচ্ছে মিলিমিটার থেকে কিলোমিটার। আসমানি হচ্ছে তোমার বেগুনি, এগুলো তো পারবা, বেগুনি সবুজ হচ্ছে তোমার 500 থেকে 575 ন্যানোমিটার। এটা হচ্ছে বামার মানে দৃশ্যমান আলোক তরঙ্গের ভিতরে পড়ছে এগুলো। এগুলো বুঝে নাকি, এগুলো কিন্তু তোমার সিকিউর জন্য আসে, যে তরঙ্গ দৈর্ঘ্য মানে তরঙ্গ কীরূপ কী বর্ণের হবে সেটার জন্য হচ্ছে তোমার এগুলো আসে। এখানে দেখো গামা রশ্মির অঞ্চল। এ রশ্মির মস বাওয়ার বর্ণালী মিতিক যন্ত্র এবং নিউটন সক্রিয় বিশ্লেষণ। এটা আসলে বেশি প্রভাব, এটা এমসিকিউতে আসছে একবার, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। এই রেঞ্জটা মনে রাখবা, কিন্তু এটা হচ্ছে কি অতি বেগুনি রশ্মি, সেটা এটা জাস্ট এমসিকিউর জন্য, এটা হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য। 30 ন্যানোমিটার থেকে 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রো। দেখো বুঝি চোখ গুলাই, আমারও পড়তে ইচ্ছা করতেছে না, যে এগুলো এত বেশি একটা আসে না, এগুলো আসতে পারে সেই জন্য যে আছে, মানে আসতে পারে। 30 ন্যানোমিটার থেকে 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইউভি আলট্রাভায়োলেট ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি। 230 ন্যানোমিটার থেকে 365 ন্যানোমিটার দৈর্ঘ্য আলট্রাভায়োলেট আইডি লেভেলের ট্র্যাকিং রূপে। 230 থেকে ভাই এগুলো আমি কেমন লাগছে, এরকম দেখে দিই। হ্যাঁ, অবলোহিত এটা হচ্ছে নিয়ার আইআর চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আইআর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। মিডল আইআর হচ্ছে জৈব যৌগের কার্বক্সিলিক মূলক শনাক্তকরণে আইআর ব্যবহৃত হয়। আর ফের আইআর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে দেখবা যে চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে নিয়ার আইআর আর ফের আইআর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর মিডল আইআর হচ্ছে তোমার জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে হচ্ছে মিডল আইআর ব্যবহৃত হয়। এটা এমসিকিউর জন্য। তারপর হচ্ছে কি প্রায় আমরা সেদিক মানে তো আসেই প্রশ্নগুলা। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা এগুলো পড়ছি যে নিয়ার আইআর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, ফেয়ার আইআর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, আর মিডল আইআর হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে মিডল আইআর ব্যবহৃত হয়। হ্যাঁ, রেডিও ওয়েভ অঞ্চল। এনএমআর পরমাণু অর্থাৎ বিজোড় সংখ্যক প্রোটন অথবা নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে যেমন হাইড্রোজেন, কার্বন 13, যাই হোক এগুলো পরমাণু 12 হবে, এখানে 12 হবে, 13 দিচ্ছে এখানে মনে হয়। এই চারটা বা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি মানে যত স্টার কম দেবো তত 5 স্টার। এটা হচ্ছে কি রেডিও ওয়েভ অঞ্চল হচ্ছে 10 কিলোমিটার থেকে 1 মিলিমিটার, যেগুলো রেডিও টিভির সিগন্যাল ও এমআরআই যন্ত্রে ব্যবহৃত হয়। আচ্ছা, এভাবে কীভাবে এসেছে রেডিও টিভি সিগন্যাল বা এমআরআই যন্ত্রে কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে রেডিও ওয়েভ অঞ্চল। তারপর হচ্ছে ওয়াইফাই মোবাইল ফোন সিগন্যাল ও মাইক্রো ওভেন ব্যবহৃত হয়। নিচে কোনটি মানে কোন তৈচম্বকীয় বিকিরণ অঞ্চল? এটা হচ্ছে তোমার অবলোহিত আইআর। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণ ও বিশ্লেষণ রসায়ন পদার্থের পরিমাণ নির্ণয়, এটা হচ্ছে তোমার দৃশ্যমান আলো। তারপরে হচ্ছে জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণ ব্যবহৃত হয় হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মি। চিকিৎসা বিজ্ঞানের এগুলো জাস্ট পড়বা। চিকিৎসা বিজ্ঞানের দেহের অভ্যন্তরের প্রতিছবি তোলার জন্য এক্স রে
এগুলা পড়বা। তারপরে ক্যান্সার রোগের চিকিৎসা, খাদ্যশস্য অনুজীব ধ্বংস করার ব্যবহৃত হয়, এটা গামা রশ্মি। এই জাস্ট রেঞ্জগুলো একটু পড়বা। তো হচ্ছে একটি ফোটনের শক্তি যেমন ওয়ান কোয়ান্টাম বলে কি একটি ফোটনের শক্তিকে যেমন ওয়ান কোয়ান্টাম বলে, তেমনি এক মোল ফোটনের শক্তিকে ওয়ান আইনস্টাইন বলে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউর জন্য, যে একটি ফোটনের শক্তিকে কি বলে? ওয়ান কোয়ান্টাম। একটি ফোটনের শক্তিকে ওয়ান কোয়ান্টাম বলে, আর এক মোল ফোটনের শক্তিকে ওয়ান আইনস্টাইন বলে। ওয়ান আইনস্টাইন। এক মোল ফোটনের শক্তিকে ওয়ান আইনস্টাইন বলে। ওয়ান আইনস্টাইনের মান কত? 6.02 ইন্টু 10। এটা কিন্তু আমরা অ্যাভোগাড্রোর সংখ্যাও বলতে পারি। এটা কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যার মান, বুঝছো? অ্যাভোগাড্রোর সংখ্যা বলতে পারি যে 6.022 ইন্টু 10⁻23। এটাও কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা একটা মান। এখন দেখো, এখন হচ্ছে কি, সোডিয়াম আয়ন থেকে সোনালি হলুদ, পটাশিয়াম আয়ন, এই বর্ণগুলো মনে রাখবা। সোডিয়াম আয়ন থেকে আমরা সোনালি হলুদ বর্ণ পাই, পটাশিয়াম আয়ন থেকে হালকা বেগুনি, এবং ক্যালসিয়াম আয়ন থেকে ইটের মতো লালচে। সোডিয়াম থেকে সোনালি, পটাশিয়াম থেকে হালকা বেগুনি। দেখছো, এইগুলো মনে রাখবা। আলো বিচ্ছুরণ বর্ণালী, এটি উজ্জ্বল বর্ণের। আলোক বিচ্ছুরণ বর্ণালী কেমন? উজ্জ্বল বর্ণের। আর শোষণ বর্ণ হচ্ছে কালো বর্ণের রেখা হয়। মানে আলো বিচ্ছুরণ বর্ণালী হচ্ছে উজ্জ্বল বর্ণের রেখা হয়, আর শোষণ বর্ণালী হচ্ছে কালো বর্ণের রেখায় হয়। এখন হচ্ছে আমি স্ক্রল করতেছি নিচের দিকে, এই যে এটা তো একবার পড়লাম নাকি, এই যে চলে আসছে আমাদের। এটা মোস্ট বাই, এটা 5 স্টার বাই, এটা 5 স্টার। এটা মানে সিকিউ দুটার জন্য লাগবে। এটা 5 স্টার, 3 স্টার দিলে ভুল হবে। 5 স্টার, এটা 5 স্টার। তো এখন দেখো যে লাইম্যান সিরিজে হচ্ছে অতিবেগুনি। যে লাইম্যান সিরিজ হচ্ছে অতিবেগুনি। বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান। প্যাশন সিরিজ হচ্ছে কি? অবলোহিত, ব্র্যাকেট অবলোহিত, ফোন অবলোহিত, হ্যামফ্রিস সিরিজ অবলোহিত। তো আমাদের জাস্ট মানে দুইটা মনে রাখলে হবে। এগুলো তো অটোমেটিক তোমাদের মনে থাকবেই, যে লাইমেন অতিবেগুনি অঞ্চল, আর হচ্ছে বামার দৃশ্যমান অঞ্চল। আচ্ছা, আমরা যদি কোনো সময় দেখি যে কোনো ইলেকট্রন তৃতীয় থেকে দ্বিতীয়, বা মানে যে কোনো শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তর যদি স্থানান্তরিত হয়, সেটা হবে দৃশ্যমান অঞ্চল, বা দৃশ্যমান হবে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা। আর যদি প্রথম এসে পড়ে সিরিজে বা লাইমেন সিরিজে পড়ে, তাহলে অতিবেগুনি অঞ্চল হবে, বা অতিবেগুনি রশ্মি হবে। ইয়েস, তাহলে লাইমেন সিরিজে অতিবেগুনি অঞ্চল, পামার সিরিজ দৃশ্যমান অঞ্চল, প্যাশন সিরিজ অবলোহিত, ব্র্যাকেট সিরিজ অবলোহিত, ভুন সিরিজ অবলোহিত, হামফ্রি সিরিজ অবলোহিত। এবার দেখো, এবার হচ্ছে কি এম শেলে এল, এটা হচ্ছে তোমার লাল বর্ণ। মানে একটা তরঙ্গ, নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে না, যে রেঞ্জ থাকে না, যে দৃশ্যমান। যেহেতু 3 থেকে 2 আসছে, তো আমরা বুঝবো যে বামার সিরিজে পড়ছে। যদি 2 আসে, তাহলে প্রত্যেকটা তোমার হবে, প্রত্যেকটা তোমার এই দেখছো ল্যাম্বডার মান বাইর করছে, তরঙ্গ সংখ্যা ল্যাম্বডার মান বাইর করে তারপর দেখছে যে রেঞ্জ কত থেকে কতর মধ্যে, তারপর সেই অনুযায়ী আমাদের একটা করছে, আমাদের মান বসাচ্ছে যে এই বর্ণ এটা হবে, এই বর্ণটা এরকম হবে, এই বর্ণটা এরকম হবে, এরকম একটা। প্রথমে হচ্ছে তোমার যদি দ্বিতীয়তে, যেহেতু সবকটা দ্বিতীয়তে বসে, দেখছো দ্বিতীয় শেলে আসছে, সেক্ষেত্রে আমরা বলবো যে সবকটা দৃশ্যমান হবে, এবং তাদের বর্ণ জানতে যাবে সিকিউতে। জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণ ইউভি রশ্মি। আচ্ছা, এমসিকিউ আসতে পারে, জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়? তো সেক্ষেত্রে আমরা বলবো যে জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণে ইউভি বা অতিবেগুনি রশ্মি ব্যবহৃত হয়।
এই যে এটা দেখো জাস্ট যে কারেন্সি নোটে সিকিউরিটির ডাইভেস রূপে অপটিক্যাল সেন্সর ফসফোর নামক বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। দেখছো, কারেন্সি নোটে মানে যেটা আসল নোট সেটা হচ্ছে কি অপটিক্যাল সেন্সর ফসফোর, মানে অপটিক্যাল সেন্সর ফসফোর নামক বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। এটা এমসিকিউর জন্য যে কারেন্সি নোটে বা আসল টাকায় কী ব্যবহৃত হয়, এটা হচ্ছে অপটিক্যাল সেন্সর ফসফোর ব্যবহৃত হয়, রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। ফসফোর হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, যেমন 230 ন্যানোমিটার থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ইউভি রশ্মি শোষণকারী। মানে ফসফোর হচ্ছে তোমার এই রশ্মিটা শোষণ করতে পারে, হ্যাঁ মানে শোষণ করতে পারে 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ইউভি রশ্মি করতে পারে, শোষণ করতে পারে। এই যে আসল কারেন্সি নোট শনাক্তকারী ক্লোরোসেল স্পেকট্রাম মেশিনটি শনাক্তকারী। আচ্ছা, আসল কারেন্ট নোট শনাক্তকারী কোনটি? এটা হচ্ছে ক্লোরোসেল স্পেকট্রোমিটার মেশিনটি বলতে তোমার যে যন্ত্রটা ওটা বোঝানো হয়েছে, যে কোন মেশিন দ্বারা আসল টাকা শনাক্ত করা হয়। এটা হচ্ছে ফ্লোরোসেল স্পেকট্রোমিটার। এখানে দেখো নিয়ার আইআর রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 780 ন্যানোমিটার থেকে 2500 ন্যানোমিটার বা 0.78 মিউএম থেকে 2.5 মিউএম ধরা হয়। চিকিৎসা ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এটা আমরা আগে দেখছি, এগুলো জাস্ট দেখবা, যেগুলো আমি দাগানো আছে এগুলো। মিডল আইআর হচ্ছে তোমার এসে আগেও একবার বলা হয়েছে, মিডল আইআর হচ্ছে তোমার জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ ব্যবহৃত হয়। ফার আইআর হচ্ছে তোমার এই অঞ্চলটি তোমার চিকিৎসা ক্ষেত্রে এটাও ব্যবহৃত হয়। এগুলো একটু দেখো। মানবদের বিকৃত আইআর রশ্মি পরিসর হচ্ছে 8 মিউএম থেকে, এটা মানবদের বিকৃত রশ্মি আইআর পরিসর হচ্ছে 8 মিউএম থেকে 12 মিউএম। এই যে একটা দেহের অবলোহিত রশ্মি বডি আয়ার নামে পরিচিত। এমসিকিউ আসবে না যে দেহেও অবলোহিত রশ্মিকে কি বলা হয়, দেহ অবলোহিত রশ্মি কি বলা হয়, কি নামে পরিচিত? বডি আয়ার। দেহ অবলোহিত রশ্মি কি নামে পরিচিত? বডি আয়ার। তারপরে দেখো মেডিকেল আই ইমেজিং বা আইআর প্রতিছবিকে এ দেহ আইআর পরিসর টার্মাল আইআর বলে। আইআর ইমেজিং বা আইআর প্রতিছবিকে টার্মাল আইআর বলে। কত গুরুত্বপূর্ণ লাইনগুলো ভাই দাগানো, তোমরা জাস্ট কষ্ট করে যদি আমার ভিডিওটা দেখো বা করো, তাইতে তোমাদের আর কি করা লাগবে বলো। মূল বইটা ভাই পড়ে শুয়েতেছি, যা মনে করো কেউ মানে সহজে পড়ে না, মানে আছে কিছু রেকর্ডিং কিছু মানে করে, কিন্তু আসলে বই ধরে যে পড়াবে এরকম তো আর পড়ায় না। মেডিকেলে আইআর থার্মোগ্রাফ বলে। আচ্ছা, মানবদের বিকৃত আইআর পরিমাণ ব্যবহৃত হয় এবং মেডিকেল আইআর থার্মোগ্রাফ বলে। সো হচ্ছে আইআর থার্মোগ্রাফের ব্যবহার। বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন টিস্যু থেকে বিকৃত আইআর রশ্মির মাত্রা বিভিন্ন হওয়ায় রোগীর আইআর থার্মোগ্রাফিও সুস্থ দেহের টিস্যু আইআর থার্মোগ্রাফ থেকে ভিন্ন হয়। ফলে মেডিকেল আইআর থার্মোগ্রাফ দ্বারা বিভিন্ন রোগ নির্ণয় করা সম্ভব। চিকিৎসা ক্ষেত্রে নিয়ার আইআর সম্পর্কে আমি বলছি একবার, তারপরে তুমি কষ্ট করে দেখে নাও। হ্যাঁ, মস্তিষ্ক রোগ নির্ণয় করে নিয়ার আইআর। তারপর হচ্ছে তোমার কী করে সদ্য প্রসূত শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয়ের সিটি স্ক্যান কাজে এটি ব্যবহৃত কার্যকর হয়। ফেয়ার আইআর, এটাও তো পড়লাম একবার, যে তোমার ত্বক ভেদ বা
just একটু দেখে পড়ে নেবা। হ্যাঁ, আমি তারপরে পড়ে দিতেছি তোমাদের। ফার আয়ার রশ্মি দেহের ত্বক ভেদ করে 4 সেন্টিমিটার গভীরে যেতে পারে। দেহে আরামদায়ক উষ্ণতা দেয়, রক্তের শ্বেতকণিকা ও রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি ফার আয়ার সহায়তা করে। এগুলো বেশি ইম্পর্টেন্ট না, যেগুলো তুমি পারবা এমনিও। যে যে আয়ার রশ্মি চিকিৎসা পদ্ধতি দু কৌশলে করা হয়েছে। সেটা হচ্ছে লো ইমিশন আর একটা হচ্ছে হাই ইমিশন। লো ইমিশনের একটা দিচ্ছে যে ঘাড়ের মাংসপেশির শক্ত হওয়া বা ফরজেন শোল্ডার এর জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হলো ফিজিওথেরাপি। এরা হচ্ছে আয়ার প্রয়োগ করে ম্যাসেজ করা হয়। আয়ার রশ্মি ব্যবহার করে প্রয়োগ করে ম্যাসেজ করা হয়। ম্যাসেজ বলতে তোমার যে ম্যাসাজ যে করে না, কত ম্যাসেজ করে না, সেটা হচ্ছে লেজার পদ্ধতি। এটা হচ্ছে 4 সেন্টিমিটার গভীরে যেতে পারে। আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত টিস্যুতে স্নায়ু জালিকা ও পুনঃস্থাপন উদ্দীপকের কাজ করে। লেজার এর পুনর কি লাইট অ্যাপ্লিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। মনে রাখতে হবে এমসিকিউর জন্য। মস্তিষ্কের টিউমার ও কোমল টিস্যু যেমন হাঁটুর জয়েন্ট থাকা 4টি লিগামেন্টের কোনোটি ছিঁড়ে গেলে তা শনাক্তকরণে মেরুমজ্জায় টিউমার শনাক্তকরণে এমআরআই অত্যন্ত কার্যকর। দেখছো যে হাঁটুর জয়েন্টে থাকা 4টি লিগামেন্ট কোনোটি ছিঁড়ে গেলে শনাক্তকরণে শনাক্তকরণে ও মেরুমজ্জায় টিউমার শনাক্তকরণ এমআরআই অত্যন্ত কার্যকর। এমআরআই ব্যবহার করা হয়। তো এনএমআর পরমাণুর নিউক্লিয়াসের বিজোড় সংখ্যক প্রোটনের বা নিউট্রনের চৌম্বকীয় অনুসরণ বা ম্যাগনেটিক রেজোনেন্সের উপর ভিত্তি করে এমআরআই পদ্ধতি প্রতিষ্ঠিত। এনএমআর পরমাণু কিন্তু এর উপর ভিত্তি করে হচ্ছে তোমার এমআরআই তৈরি হয়েছে। হ্যাঁ, বিজোড় সংখ্যক নিউট্রন বা এনএমআর পরমাণুর যেমন হাইড্রোজেন কার্বন নিউক্লিয়াসের দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকে। ঠিক আছে, এটা বড় জাস্ট দেখো, এমআরআই মেশিনে শক্তিশালী চুম্বক থাকে, তাই হার্ট পেসমেকার বা কৃত্রিম হৃদস্পন্দন যন্ত্র ব্যবহারকারী রোগীর ক্ষেত্রে এমআরআই করা যাবে না। আচ্ছা, নিচের কোন ব্যক্তির ক্ষেত্রে এমআরআই করা যাবে না? এটা হচ্ছে হার্ট পেসমেকার বা কৃত্রিম হৃদস্পন্দন যন্ত্র ব্যবহারকারী রোগীর এমআরআই ব্যবহার করা যাবে না। এছাড়া শ্রবণ সাহায্যকারী ধাতব যন্ত্র ও যে কোনো ধাতব পদার্থ খুলে এমআরআই ব্যবহার করতে হবে। মানে তো কোনো ধাতব পদার্থ থাকা যাবে না। তারপর হচ্ছে কি এমআরআই এর বেলায় মেশিনে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও রেডিও তরঙ্গ শক্তি ব্যবহৃত হয়। অপরদিকে সিটি স্ক্যান বা এক্স-রে শক্তি ব্যবহৃত হয়। আচ্ছা, হাঁটুর এই যে এরা দেখো, হাঁটুর এখানে বলছে কি হাঁটুর টর্ন লাইগেমেন্ট শনাক্তকরণে এমআরআই পদ্ধতি উত্তম। হাঁটুর টর্ন লাইগেমেন্ট শনাক্তকরণে এমআরআই উত্তম। এটা 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 কিন্তু আমাদের পড়তে হবে যে খালি চোখে নিরীক্ষ হালকা বেগুনি শিখা দেখা যায়। তারপর হচ্ছে নীলাভ সবুজ শিখা দেখা যায়, সোনালি হলুদ শিখা দেখা যায়, ইটের মতো লালচে শিখা দেখা যায়। এটা হচ্ছে তোমার পটাশিয়াম আয়ন হচ্ছে লালচে বেগুনি, কপার হচ্ছে সবুজ, নীলাভ সবুজ, সোডিয়াম হচ্ছে সোনালি হলুদ, আর ক্যালসিয়াম 2+ হচ্ছে ইটের মতো লালচে। এটা আমি আগে একবার পড়ছিলাম,
অথচ আগেবার বলছিলাম যে চারটে চারটে আসে, চারটে মনে রাখো শিক্ষা পরীক্ষার জন্য চারটা। পটাশিয়ামের জন্য হালকা বেগুনি, পটাশিয়াম পটাশিয়াম প্লাসের জন্য হালকা বেগুনি, কপার 2+ জন্য নীল সবুজ, সবুজ শিখা, নীল সবুজ শিখা। আর একটা হচ্ছে সোডিয়াম আয়নের জন্য হচ্ছে সোনালি হলুদ শিখা। ক্যালসিয়ামের জন্য হচ্ছে তোমার লালচে বা ইটের মতো ইটের মতো লাল হচ্ছে। শিখা পরীক্ষার কোবাল্ট ব্লু গ্লাস ব্যবহারের সুবিধা। কোবাল্ট ব্লু গ্লাস, আচ্ছা এগুলো কিন্তু গোলাপি লাল শিখা বিশেষ কোনো বর্ণ নেই, হালকা সবুজ শিখা। এগুলোর সাথে এগুলো সামঞ্জস্যভাবে পড়বা, বুঝছো? তাহলে মনে থাকবে তোমাদের। শিখা পরীক্ষায় কোবাল্ট ব্লু গ্লাস ব্যবহারের সুবিধা। কোবাল্ট ব্লু গ্লাস আলো ছাঁকনি বা অপটিক্যাল ফিল্টার রূপে শিখা পরীক্ষায় ব্যবহৃত হয়। শিখা পরীক্ষায় সোডিয়াম লবণ দ্বারা সৃষ্ট সোনালি হলুদ বর্ণ কোবাল্ট ব্লু গ্লাস সম্পূর্ণ শোষণ করে থাকে, তখন বেগুনি ও নীল বর্ণ দেখতে সুবিধা হয়। এভাবে মানে জাস্ট পড়বা। এখন হচ্ছে তিনটি বিষয়ের উপর নির্ভর করে দ্রাব্যতার যে নির্ভরশীলতা, তিনটি বিষয়ের উপর নির্ভর করে: দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা। দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা। দ্রাব্যতার নির্ভরশীলতা 3 বিষয়ের উপর নির্ভর করে, বুঝছো? কয় বিষয়ের? 3 বিষয়ের উপর। দ্রাব্যতার নির্ভরশীলতা 3 বিষয়ের উপর নির্ভর করে: দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি ও তাপমাত্রা। এই তিনটা, এটা মনে রাখতে হবে, আমাদের মনে রাখতেই হবে। এমনি আসে যে আমরা তো এমনি মনে রাখি, জানি যে দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি আর হচ্ছে তাপমাত্রার উপর দ্রাব্যতার নির্ভরশীল। আচ্ছা এখন দেখো যে দ্রাবকের প্রকৃতি, সমযোজী যৌগ পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করার মাধ্যমে দ্রবীভূত হয়। গ্লুকোজ, তারপর হচ্ছে চিনি মানে সুক্রোজ ইত্যাদি। ইথানল, এই চিনিটার একটা নাম কিন্তু সুক্রোজ, বুঝছো? সুক্রোজের সংকেতে যেটা। যাই হোক, ইথানল প্লেটের দ্রাব্যতার চেয়ে পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা অনেক বেশি। ইথানল প্লেটের দ্রাব্যতার চেয়ে পানিতে এর দ্রাব্যতা অনেক বেশি। এটা দেখো, গ্লোবার লবণ, সোডিয়াম সালফেট, তারপর হচ্ছে 10 পানি, এর শোধক কেলাসের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে তাপ শোষী প্রক্রিয়ায় প্রথমে এর দ্রাব্যতার বৃদ্ধি ঘটে, কিন্তু 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পর এর নিরুদীয় সোডিয়াম সালফেট এর পরিণত হয়, বুঝছো? এই যে এটা মনে রাখতে হবে, এটা আর যেটা সোডিয়াম সালফেট দ্রাব্যতা ধীরে ধীরে হ্রাস পায়। সোডিয়াম সালফেট গ্লোবাল ধীরে ধীরে হ্রাস পায়। সোডিয়াম সালফেট এর দ্রাব্যতা ধীরে ধীরে হ্রাস পায়। এখন যেটা বলবো, আয়নিক গুণফল বা কেএসপি। আয়নিক গুণফলকে আমরা কেএসপি, এটা হচ্ছে কেএসপি কেআইপি, এটা 14 গ্রুপের একটা ব্যবহার আছে, বুঝছো? আয়নিক গুণফল কেএসপি এর বেলায় দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণ বা লৌহ দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ অথবা অতিপৃক্ত দ্রবণ হতে পারে। অপরদিকে দ্রাব্যতা গুণফল কেএসপি এর বেলায় দ্রবণটি নির্দিষ্ট তাপমাত্রায় সংশ্লিষ্ট দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ হয়। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রব্যের আয়নিক গুণফল কেআইপি এর মান দ্রবণের মোলার ঘনমাত্রা বা গাঢ় তার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে। অপরদিকে ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রাব্যতা গুণফল কেএসপি এর মান একটি স্থির সংখ্যা হয়। এগুলো তোমরা পারবা, অবশ্যই এগুলো জাস্ট একটু পড়ে নিও, এটা না পড়লে হবে না, এগুলো এমসিকিউর জন্য না, এমসিকিউর জন্য শিখতে না, এগুলো জাস্ট একটু দেখো। দ্রাব্যতা এগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। দেখো তুমি দেখো, এগুলো পারো তোমরা সবাই।
সরি, অতিপৃক্ত বা সুপার স্যাচুরেটেড, আর অসম্পৃক্ত হচ্ছে আনস্যাচুরেটেড। বায়োরিদম পড়ছিলাম এটা, যে এই অর্থটা জুড়ে থাক। সব সিকিউ প্র্যাকটিস, হ্যাঁ এগুলো সব সিকিউ প্র্যাকটিস, এইসব সিকিউ জাস্ট তোমার প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত মনে করো ভালো করবা। হ্যাঁ, এটা পড়তে হবে। ক্যাটায়ন বিশ্লেষণের সময়ায়ন প্রভাব, এটা পড়তে হবে। দুটি তড়িৎ বিশ্লেষ্যের মিশ্র দ্রবণের সময়ায়ন প্রভাব, এর ফলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতা হ্রাস পায়। সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণে সোডিয়াম অক্সাইড এর বিয়োজন মাত্রা ও দ্রাব্যতার পরিমাণ বিশুদ্ধ পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিয়োজন ও দ্রাব্যতার পরিমাণের চেয়ে কম। এজিসিএল বা সিলভার ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণের তীব্র, পড়বা এগুলো, মানে তোমরা একটু মানে বইগুলো পড়বা, এগুলো মানে এমসিকিউর জন্য মোটামুটি, একেবারে হাই ইম্পর্টেন্ট না। এই তো আমরা মানে প্রায় শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, এখানে হচ্ছে কি, পানি যোজন হলো একটি তাপ উৎপাদী প্রক্রিয়া। পানি যোজন কি, পানি যোজন একটি তাপ উৎপাদী বিক্রিয়া। হাইড্রেশন শক্তি, এগুলো একটু পড়তে হবে। এই এই জাস্ট এই পৃষ্ঠা, এই দুটো পৃষ্ঠা পড়তে হবে। দ্রবণীয়তার শর্ত, সাধারণত আয়নিক যৌগে হাইড্রেশন শক্তি যখন এর ল্যাটিস শক্তি বা কেলাস ল্যাটিস ভাঙার শক্তির চেয়ে বেশি হয়, তখন সহজে ওই যৌগ পানিতে দ্রবীভূত হয়। যেমন উদাহরণ দিয়ে আছে, যেমন তোমার সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এগুলো জাস্ট পড়বা। হ্যাঁ, জি, পানিতে অদ্রবণীয় আর পানিতে দ্রবণীয়। সিলভার ক্লোরাইড হচ্ছে পানিতে অদ্রবণীয়, আর সিলভার ফ্লোরাইড হচ্ছে পানিতে দ্রবণীয়। সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়। তারপর হচ্ছে যেগুলো পিডি, লেড ক্লোরাইড ঠান্ডা পানিতে অদ্রবণীয় কিন্তু গরম পানিতে দ্রবণীয়। ঠান্ডা পানিতে অদ্রবণীয় কিন্তু গরম পানিতে দ্রবণীয়। ল্যাটিস নির্ভর, এগুলো জাস্ট দেখবা, এগুলো ভালো করে দেখবা। ফাজারের পোলার নীতি যদি আছে এগুলো। আচ্ছা, ল্যাটিস শক্তি নির্ভরশীলতা পড়ি। আয়নদ্বয়ের আধার হচ্ছে তোমার আয়নদ্বয়ের আকার। আয়নদ্বয়ের আকারের ভিতর আছে এমসিকিউর জন্য এগুলো আসে, যে ক্রিস্টালগ্রাফি বা ক্লাস গাঠনিক, এগুলো আসে, একটু মনে রাখবা। ফাজারের নীতিটা দেখবা। ফাজারের পোলারের সূত্রের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য ক্রম, আর হচ্ছে ধাতব ক্লোরাইড লবণের প্রকৃতি, এগুলো একটু দেখবা। এই যে এগুলো একটু দেখবা, যে এগুলো একটু দেখবা। এগুলো হচ্ছে কি, এখানে কি বলছে দেখো, ল্যাটিস শক্তির তুলনায় হাইড্রেশন শক্তি যত বেশি হবে, আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা তত বেশি হবে। ল্যাটিস শক্তি ও হাইড্রেশন শক্তি উভয়ের ক্যাটায়ন ও অ্যানায়ন চার্জ বা আধানের বৃদ্ধির সাথে বাড়ে এবং তাদের আকার বৃদ্ধির সাথে কমে। এখন হচ্ছে এখানে জাস্ট এখানে আর 3-4টা পৃষ্ঠা আছে, 2টা পৃষ্ঠা আছে, 2-3টা পৃষ্ঠা আছে, এগুলা থেকে হচ্ছে এমসিকিউ আসে। এই যে 4-5টা পৃষ্ঠা, এই পর্যন্ত 209 থেকে 298 পৃষ্ঠা ভালো করে করে দিতেছি, তোমরা শোনো। এই 3টা মানে 9টা পৃষ্ঠা আছে, 9টা পৃষ্ঠা থেকে মানে গুরুত্বপূর্ণ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা এগুলো থেকে আসবে, এগুলো বাইরে আসে না, সেগুলো আমি তোদের বলতেছি। যৌগের বিশুদ্ধতার সাধারণ মানব সমূহ হলো নিম্নোক্ত ভৌত ধর্ম। নিম্নোক্ত ভৌত ধর্ম কি? স্থির গলনাঙ্ক, স্থির স্ফুটনাঙ্ক, কঠিন পদার্থের কেলাস গঠন, আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, আর হচ্ছে নির্দিষ্ট প্রতিসারাঙ্ক। 5টা ধাপ আছে। হ্যাঁ, কঠিন জৈব ও অজৈব যৌগের সুনির্দিষ্ট গলনাঙ্ক এমপি এবং তরল জৈব ও অজৈব যৌগের সুনির্দিষ্ট স্ফুটনাঙ্ক হচ্ছে বিপি। এদের বিশুদ্ধতার প্রধান মানবদণ্ড রূপে গণ্য করা হয়।
ভেজালযুক্ত কঠিন যৌগের গলনাঙ্ক 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় এবং অবিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে। কঠিন যৌগের বিশুদ্ধকরণের জন্য 1 কেলাসায়ন, 2 আংশিক কেলাসায়ন, 3 ঊর্ধ্বপাতন, 4 স্টিম পাতন বা বাষ্প, 5 হচ্ছে দ্রাবক নিষ্কাশন, 6 হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তারপর হচ্ছে তরল যৌগের বিশুদ্ধকরণে হচ্ছে পাতন, আংশিক পাতন, স্টিম বা বাষ্পায়ন, নিম্ন পাতন, সমস্ফুটন, 6 হচ্ছে দ্রাবক নিষ্কাশন। গ্যাসীয় যৌগে বিশুদ্ধীকরণের জন্য হচ্ছে শোষণ পদ্ধতি, তরলীয়করণ, আংশিক পাতন। যৌগের উদায়তর পার্থক্য। ঊর্ধ্বপাতন কঠিন পদার্থের। তারপর হচ্ছে যৌগের স্ফুটনাঙ্ক পার্থক্য, বিভিন্ন পাতন, যেমন সাধারণ পাতন, আংশিক পাতন, পানিতে অদ্রবণীয় স্টিমের উদাহরণ স্টিম। তারপর যৌগের দ্রাব্যতার পার্থক্য, কেলাসায়ন, দ্রাবক নিষ্কাশন, ইস্ত্রির মাধ্যমে অধিশোষণ, ক্রোমাটোগ্রাফি পদ্ধতি। আমি কিন্তু যতক্ষণ ধরে এই চারটা পড়ছি, এই যে এগুলো পড়ছি, হ্যাঁ এগুলো পড়ছি। এগুলো মোটামুটি মানে মোটামুটি একেবারে মাস্ট বি ইম্পর্টেন্ট না। হ্যাঁ এই যে আমি যেগুলো মানে দেখো যে ক্লাসায়ন পদ্ধতি নিম্নোক্ত ধাপে সম্পন্ন করা হয়। ক্লাসায়ন পদ্ধতি নিম্নোক্ত ধাপগুলো মনে রাখতে হবে। উপযুক্ত দ্রাবকে নমুনার দ্রব্য প্রস্তুতি 1, 2 হচ্ছে দ্রবণের পরিস্রাবন বা ফিল্টারকরণ, 3 হচ্ছে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি, 4 হচ্ছে উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণের শীতলীকরণ, 5 হচ্ছে ক্লাসায়ন পৃথকীকরণ। খাদ্য লবণের এটা দেখতে হবে, খাদ্য লবণের অন্য ভেজাল, যেমন এরকম খাদ্য লবণ অন্য ভেজাল। আমরা খাদ্য লবণ খাইছি সোডিয়াম ক্লোরাইড, কিন্তু এটা ভেজাল, বুঝছো। বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড এর ক্লাসায়ন প্রক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার করা হয়। বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড এর ক্লাসায়ন প্রক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। হচ্ছে কি আংশিক ক্লাসায়নগুলো এগুলো জাস্ট রিডিং করলে হবে। আংশিক ক্লাসায়ন কাকে বলে? যে উপযুক্ত কোনো একটি দ্রাবকে বিভিন্ন দ্রব্যতা বিশিষ্ট 2 বা ততোধিক কঠিন পদার্থের মিশ্রণে সম্পৃক্ত দ্রবণ থেকে ওই মিশ্রণের উপাদানগুলো দ্রাব্যতার পার্থক্যের উপর ভিত্তি করে প্রত্যেকটি পদার্থের পর্যায়ক্রমে পৃথকভাবে কেলাস রূপে পৃথক করার পদ্ধতি হচ্ছে আংশিক ক্লাসায়ন বলে। চিনি বা সুগার শিল্পে প্রাথমিকভাবে কেলাসিত চিনিকে এর জলীয় দ্রবণ থেকে আংশিক কেলাসায়ন প্রক্রিয়ায় অপদ্রব্য থেকে পৃথক করা হয়। এতে চিনির কেলাসের আকার বৃদ্ধির সাথে চিনির মিষ্টতা বৃদ্ধি পায়। আচ্ছা তুমি জাস্ট এই যে এটা দেখো, এটা হচ্ছে উদায়ী পদার্থের সংজ্ঞা, এটা হচ্ছে ইসে আসে মানে জ্ঞানমূলক আসে। উদায়ী পদার্থের সংজ্ঞাটা পড়ি। এটা হচ্ছে যে তরল পদার্থ এবং স্ফুটনাঙ্কের মধ্যে বিয়োজিত না হয়ে বাষ্পীভূত হয় এবং সে বাষ্পকে শীতল করার পর একই তরল পদার্থ পাওয়া যায়, তাকে উদায়ী তরল পদার্থ বলে। এমসিকিউ আমি একবার তপন স্যারে বলছিলাম। পাতন ইজ ইকুয়াল টু তরলের বাষ্পীভবন প্লাস ঘনীভবন। পাতন ইজ ইকুয়াল টু বাষ্পীভবন প্লাস ঘনীভবন। আচ্ছা এগুলো হচ্ছে তোমরা জাস্ট দেখবা। হ্যাঁ এগুলো মোটামুটি এই যে এই চারটা আমি পড়ে দেবো এখন। এটাই পাতনের 5টা ধাপ: সাধারণ পাতন, আংশিক পাতন, সমস্ফুটন পাতন, বাষ্প পাতন, নিম্ন চাপ। জাস্ট এগুলো একটু দেখে নেবা। হ্যাঁ এগুলো আছে বেশি না কঠিন না, এই এখান থেকে বেশি একটা আসেও না প্রশ্ন। এটা দেখবো খালি, এখান থেকে বেশি একটা আসে না। শেষ, আজকের মতো শেষ। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ধন্যবাদ। এই যে এগুলো হচ্ছে জাস্ট দেখার জন্য। হ্যাঁ এগুলো বেশি একটা আসে না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তার ভিতরে দাঁড়ান, এই যে একটা আছে, এটা হচ্ছে না এটা বেশি গুরুত্বপূর্ণ। না পড়লে সমস্যা নাই, দেখে রাখা ভালো। এগুলো জাস্ট আপনারা সব পূর্ণাঙ্গ বই পড়বেন। এই যে এটা দেখেন জাস্ট RF ইজ ইকুয়াল টু উপাদান যৌগ আর হচ্ছে গতিশীল দ্রব্য। এটা একটু মনে রাখেন, এটা মাঝে মাঝে ইসে আসে আপনার।
আর আরএফের বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা একটু পড়ে দিই আপনাদের। হচ্ছে আরএফ হলো দুটি দূরত্বের অনুপাত, তাই এর কোনো একক নেই। দ্রাবকের চেয়ে উপাদানের স্টপ স্পটগুলো ধীরে চলে, ফলে আরএফ এর মান 1 থেকে কম কম হয়। আরএফ এর মান থেকে উপাদান শনাক্ত করা যায়। ঘনত্ব দ্রাবকের প্রাকৃতিক উপর আরএফ এর মান নির্ভর করে। দ্রাবকের পরিবর্তন করলে আরএফ এর মানের পরিবর্তন ঘটে। শেষ। এরপর যেগুলো আছে ওগুলো রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়া দুই শ্রেণীর ভাগ করা হয়েছে, গুণগত বিশ্লেষণ আর হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। শেষ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।